আমরা কেন একটা কোম্পানি বানাই $2,000 একটা প্রোগ্রামারকে বেতন দিতে পারি না, আর কেন আমি যদি ফ্লোরিডাতে একটা কোম্পানি বানাই মানুষের $4,000 বেতন দিব, এটা কেন হয়, এখানে কেন হয় না, ওইটা সলভ করো। উনি বাংলাদেশের সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন, 50টার বেশি বাংলাদেশি স্টার্টআপে ইনভেস্ট করেছেন এবং বর্তমানে বেসিসের ডিরেক্টর। আমি যদি বাংলাদেশকে অনেক পজিটিভ না ভাবতাম, আমি যদি আমাদের ইকোসিস্টেমকে অনেক পরিমাণ ট্রাস্ট না করতাম, তাহলে তো আমি বাংলাদেশে ফিরে আসার দরকার ছিল না। আমি এক্সট্রিমলি লাকি, আমি এক্সট্রিমলি প্রিভিলেজ। আমি যেভাবে নিজেকে দেখি, আমি যদি দেশে এই ভূমিকাটুকু না রাখি, মানে আমি প্রিভিলেজ হওয়ার লাভটা কি হলো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য এবং বাংলাদেশের ইকোসিস্টেমের জন্য? ব্র্যান্ডিং বাংলাদেশ কেন ম্যাটার করে? আপনি যদি নিজেকে একটা এন্টারপ্রেনার, উদ্যোক্তা মনে করেন, তাহলে কিন্তু আপনার ডেফিনেশনই হলো যে আপনি প্রবলেম দেখবেন, আপনি প্রবলেম নিয়ে কথা বলবেন, বাট আপনি প্রবলেমকে গালি দিবেন না, আপনি প্রবলেম সলভ করবেন। আপনি প্রবলেম সলভ করবেন বলেই কিন্তু আপনি একজন উদ্যোক্তা, আপনি একজন এন্টারপ্রেনার। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটা কি আসলে গত 10-15 বছরে যতটুকু ইমপ্রুভ করা উচিত ছিল তা কি হয়েছে? যদি না হয় সেক্ষেত্রে আসলে আমাদের গ্যাপটা কোথায়? এখন হলো অলওয়েজ লুকিং ফর এ বিগার শার্ক। অমকের কাছ থেকে এই ভ্যালুয়েশনে 10 লাখ টাকা নিছো, তারপরে তারে বেচছো, আরেকজন কারোর কাছে বেচে সেখানে 1 কোটি টাকা নিছো, তারপর তারেও বেচছো। এইটা তো অনেক দূর যাবে না। বাইরে চলে যাওয়াটা প্রবলেম না, দেশের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হওয়াটা খুবই বড় প্রবলেম। বাংলাদেশটাকে সিঙ্গাপুর হোক, তারপরে আসবো। সিঙ্গাপুরটা কে বানাবে? অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে কেউ আপনার ইনভেস্টর, আপনাকে টাকা দিতে পারবে, বাট হি উইল নট বি এ গুড মেন্টর, কারণ সেই বিজনেসটা নিজে করে নাই। তুমি দেশকে হেট করতে পারবা। আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। প্রথমেই কনগ্রাচুলেশনস, আপনি বেসিসের ডিরেক্টর হলেন মাত্র জাস্ট 2 দিন হইল। সো আপনার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগে না যে আপনার লাইফটা তো কত রকম হইতে পারতো? অ্যাজ আ ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপনি খুবই ভালো করতেছিলেন, দেন ইউ মেড কোম্পানি, দেন ইউ মেড ইনভেস্টমেন্টস, আপনি ইউএসএতে লম্বা সময় ছিলেন, ইন্টার ব্যাঙ্গালোরে লম্বা সময় ছিলেন, আপনার হয়তো বাংলাদেশে আসারই কথা ছিল না। দেন ইউ বিকেম বেসিসের প্রেসিডেন্ট, অনেকগুলা বেসিসের ডিরেক্টর অনেকগুলা সর্ট অফ এক্সপিরিয়েন্স। এই রোলার কোস্টার রাইডটা সম্পর্কে যদি আমাদেরকে প্রথমে একটু বলেন, যে এতগুলা ফেজ মানুষ যেখানে সেটেল করে, এবং আপনার সেটেল করার মতো ফাইন্যান্স ছিল, সিচুয়েশন ছিল, কন্টেক্সট ছিল, বাট আপনি সেটেল ডাউন না করে নতুন নতুন ডাইমেনশন চিন্তা করতেছেন বা এক্সপেরিমেন্ট করতেছেন, এখনও করে যাচ্ছেন কেন? মানে যদি ধরেন এইভাবে মনে করেন, অনেক দিক থেকে আমি অনেক সেটেলড ওয়েতেই চলছি। যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে তো আমি কাজ করতেছি অনেক দীর্ঘ সময় ধরে, 20 বছর ধরে, এটা খুবই সেটেলড। বাকি এটা মনে হয় আমার পার্সোনালিটি ট্রেড টাইপ, যে আমার একই কাজ পরের দিন এসে করা পছন্দ না। এটা আমি অনেক ছোটোবেলায় আবিষ্কার করছি। যদি ধরেন এরকম টাইম লাইন দিয়ে বলেন, আমি প্রোগ্রামার অনেক আর্লি এজ থেকে। আমার বয়স আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি ফার্স্ট কম্পিউটার এবং প্রোগ্রামিংয়ে ইন্ট্রোডিউসড হই। এরপরে কলেজে আমি নরডেম কলেজে পড়েছি। এই সময় আমি একটু ঢাকাতে থাকায়, বাবা মাকে ছাড়া থাকা, এই সময় আমার এক্সপোজার আরও বাড়ে। আমি তখন প্রথম ওয়েবসাইট তৈরি করা শিখি, HTML শিখি, ওয়ার্ডপ্রেসে ইন্ট্রোডিউসড হই কলেজ শেষ করার পরে। শিফটটা যেমন হয় যে আমি কিন্তু মাঝে খুবই অল্প টাইম এয়ারফোর্সে ছিলাম। তো এবং আমি এয়ারফোর্সেই থেকে যেতে পারতাম। আমি BMA ট্রেনিং করলাম, করে তখন আমি আবার জয়েন করলাম না। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি দেশের বাইরে যাব পড়তে, বাট এটাও আবার গেলাম না। আমি তখন এসে নর্থ সাউথে ভর্তি হলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে। তো এগুলা ড্রাস্টিক চেঞ্জ, এইভাবে যদি বলেন যে কোথা থেকে কোথায় যাচ্ছি। বাট বিজনেসম্যান আমি কখনো হতে চাই নাই। জীবনের কোনো স্বপ্নের মধ্যে এটা ছিল না যে আমি বিজনেসম্যান হব। প্রোগ্রামিং আমার ভালো লেগেছে, এবং এমন একটা টাইমে আমার প্রোগ্রামিং ভালো লেগেছে যখন হয়তো মানে সব সেক্টরের, আমাদের এই সেক্টরে যা যা ভাবতে পারেন সব কিছুর জন্য এটা একদম ইনিশিয়াল ফেজ ছিল। ওয়ার্ডপ্রেস শুরু হলো 2003 সালের মাঝামাঝির দিকে, আমি ইনভলভ হলাম 2003 সালের লাস্টের দিকে। 4-এ এসে আমি আমার কোম্পানি শুরু করলাম। আমি আমার কোম্পানি এয়ার কমিউনিকেশন শুরু করে তারপর ইউনিভার্সিটিতে ঢুকলাম 4-এর ফলে নর্থ সাউথে। তো এরপরের টাইমে যেটা হলো যে মানে সামহাও আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে ওয়েবসাইট বানানোর ব্যাপারটা খুব ইজি, এবং ওয়ার্ডপ্রেস আমি ভালো জানার কারণে আমার জন্য এটা বানানো আরও ইজি। বাট এটার আমি তখন কিছুটা মিসইউজ করে ফেলছি। আমি তখন অনেক ফোকাস না করে টু মেনি ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, টু মেনি প্রজেক্ট করে ফেলেছি। এইটা আমি ভার্সিটির পুরো লাইফটাই করতে থেকেছি। ওয়ার্ডপ্রেস এর মাঝে অনেক বড় হয়েছে। মানুষজন অনেক সময় তখন ওয়ার্ডপ্রেসকে অনেক মিনিমালিস্টিক একটা টুল মনে করেছে।
সামহাও আমি একই জিনিসে করে গেছি। তো মানে এই দিক থেকে যদি দেখেন এই 2004 সাল থেকে এখন 2024 সাল স্টিল কিন্তু আমি ওয়ার্ডপ্রেসে আমার ফোকাসের কাজের একটা বড় অংশ এই 20 বছর ধরে ওয়ার্ডপ্রেসই রয়ে গেছে। চেঞ্জগুলো যেমনভাবে হয়েছে ওটা ক্যারেক্টারিস্টিক্সের কারণে, যে 2009 আমি যখন ইউনিভার্সিটি শেষ করি তখন আমি সুযোগ পাওয়ার কারণে গ্লোবালি ট্রাভেল করা শুরু করি। কারণ ওয়ার্ডপ্রেসে আমার যা কন্ট্রিবিউশন ছিল, ওয়ার্ডপ্রেসে একদম প্রত্যেক সিটিতে একটা করে স্পেশালাইজড কনফারেন্স হয় যেটাকে ওয়ার্ড ক্যাম্প বলে। আমি ভার্সিটিতে থাকার টাইমে যে ইনভাইটেশনগুলো পেয়েছি সেটা আমার পক্ষে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করা সম্ভব ছিল না। শেষ হওয়ার পরে থেকে আমি এগুলো অ্যাটেন্ড করা শুরু করি। তখন আমার গ্লোবালি এক্সপোজার হয়। আমাদের তখন একটা পাবলিকেশন ছিল দ্য টেক জার্নাল নাম, যেটাতে আমরা টেকনোলজি রিলেটেড নিউজ এবং বাকি জিনিস করতাম। লেখা আমার ওয়ান অফ দ্য সুপার পাওয়ার আমি নিজে তাই মনে করি। এই টেক জার্নালের কারণে আমি টেক অনেক ইভেন্টে ইনভাইটেড ছিলাম, সেগুলোতেও যাওয়া শুরু করি। টেক ইভেন্টগুলোতে আমার অনেক স্টার্টআপ ফাউন্ডারদের সাথে পরিচয় হয়। আমার স্পেশালি কী স্টার্টআপ টাইপের যে প্রজেক্ট হয়, মানে মোর অ্যাবাউট লাইক হার্ডওয়্যার টাইপের স্টার্টআপ, এদের সাথে অনেক পরিচয় হয়, এদেরকে ইন্টারভিউ করি। ওইখান থেকে আমার ইনভেস্টমেন্ট ক্যারিয়ার শুরু হয়। একই সাথে ওয়ার্ডপ্রেসে যেহেতু আমার অনেক আর্লিয়ার ইন্ট্রোডাকশান ছিল, এই কারণে ওয়ার্ডপ্রেসের প্রথম দিকের মানুষজন তারা অনেকে এক্সট্রিমলি রিচ হয়ে যায় বাই 2009-10। তাদের সাথে আমি কিছু ইনভেস্ট করা শুরু করি। আমার ফেসবুকে ইনভেস্ট করার গল্পটাও কিন্তু ওরকম, মানে খুব স্পেশালাইজডভাবে আমি কারোর সাথে কানেক্টেড ছিলাম এমন না। তখন অ্যাঞ্জেল লিস্ট হয় নাই, তার মানে ওপেন সিন্ডিকেশন হতো না। তখন একটা গ্রুপ অফ পিপল দে উইল রেজ এ ফান্ড এবং সেটা তারা একসাথে ইনভেস্ট করতো। এইভাবে আমি ফেসবুকে ইনভেস্ট করি। আবার আমেরিকাতে আমার নিজের কোম্পানি গ্রো করার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস অনেক বড় হয়, তখন আমরা ওয়ার্ডপ্রেসের সার্ভিস টাইপের কাজও করি, মানে এজেন্সির মতন করে। এন্টারপ্রাইজ একদম ফরচুন 500 কোম্পানি কয়েকটা আমাদের ক্লায়েন্ট ছিল। আমেরিকাতে থাকা শুরু করি, এরপর আবার আমেরিকা থেকে ফিরে আসি, বাংলাদেশে ইনভেস্ট করার চেষ্টা করি। মানে ডাইভার্সিফিকেশান অনেক আছে, এটা সত্য। বাট এই বেসিসের ডিরেক্টর হওয়া যেটা বললেন, আমাকে যদি জিজ্ঞেস করেন লাইফের বাকি অনেক কিছুর তুলনায় এটা একটা সিগনিফিকেন্ট লাইক মাইলস্টোন ইন মাই লাইফ। এটা আমি বলতেছি বেসিসের প্রতি আমার ভালোবাসা, আমাদের আইটি সেক্টরকে আমি অ্যাকচুয়ালি যেভাবে দেখি, আমি যা মনে করি যে হোয়াট উই কুড বিকাম, এবং মানে বাংলাদেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে বলতেছি এটা অনেক সম্মানের একটা জায়গা। মানে আমি যদি বাংলাদেশকে অনেক পজিটিভ না ভাবতাম, আমি যদি আমাদের ইকোসিস্টেমকে অনেক পরিমাণ ট্রাস্ট না করতাম, তাহলে তো আমি বাংলাদেশে ফিরে আসার দরকার ছিল না। আমি অরল্যান্ডোতে বা সান ফ্রান্সিসকোতে যে কোনো জায়গায় থেকে যেতে পারতাম। কিন্তু ফিরে আসার কারণই ছিল আমি মনে করেছি যে এখানে কোম্পানি বড় করা সম্ভব, এখান থেকে সিগনিফিক্যান্ট কাজ করা সম্ভব। এখন হয়তো বেসিস আমাকে মানে ধরেন শুধু নিজের জন্য বড় হওয়া না, হয়তো ইকোসিস্টেমে ইম্প্যাক্ট করার আরও সুযোগ দিবে। এখানে একটা ডেফিনেটলি আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ, কেন আপনি বাংলাদেশে আসলেন, কেন আপনি অনেক স্টার্ট আপে ইনভেস্ট করলেন, সেই জায়গাটাতে যাওয়ার আগে আমার একটা জায়গা খুব মানে আপনার প্রোফাইলে খুব ইন্টারেস্টিং, আমি একটু বোঝার চেষ্টা করি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, কখনো ছিলাম না। আপনি যেটা ওয়ার্ডপ্রেসে করতে পারলেন, যে সময় করতে গেলেন, সে সময় অনেকেই তো অন্যদিকে চলে গেছে, অন্য ল্যাঙ্গুয়েজে চলে গেছে, জাভাতে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। আপনি ওয়ার্ডপ্রেসে বাংলাদেশে মোটামুটি ওয়ার্ডপ্রেসে যদি কাউকে মোটামুটি লিজেন্ড বলা লাগে, সেটা আপনি এবং আপনার অর্গানাইজেশন। কেন অন্যরা যখন ওয়ার্ডপ্রেস ছেড়ে অন্যদিকে যাচ্ছে, ওয়ার্ডপ্রেসকে লিমিটেড মনে করে অন্যদিকে, মানে তারা আপডেটটাকে মনে করছে অন্যদিকে যাওয়া, সেখানে ওয়াই ডিড ইউ মানে ওয়ার্ডপ্রেসে এত ডিপ করলেন যেটা অন্যরা করলো না? কোন জিনিসটা আসলে আপনাদেরকে আলাদা করছে? মানে এই ব্যাপারটা এভাবে এক্সপ্লেন করাটা খুবই কমপ্লিকেটেড। আমি আপনাকে ম্যাকলম গ্ল্যাডওয়েলের এই ব্লিঙ্ক থেকে বলতে পারি যে ব্লিঙ্ক স্পিক্স অ্যাবাউট লাইক স্ন্যাপ জাজমেন্ট, যে মানে কেন অনেক সময় মুহূর্তের মধ্যে আপনি একটা সিদ্ধান্ত নেন এবং এটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত হয়। লাকি হওয়া লাগবে আপনাকে, একই সাথে আপনার তো ডোমেন নলেজ থাকা লাগবে। যদি ধরেন ওয়ার্ডপ্রেসের কথা বলেন, তখন যে সময় আমি ওয়ার্ডপ্রেসকে পিক করছি তখন অ্যাকচুয়ালি আমার জন্য চয়েস ছিল মাত্র 2-3টা। আমি আইদার ব্লগ স্পট টাইপের কোনো কিছু মানে পিক করতে পারতাম, যেটা ASP.NET ছিল, আমি এটা পারতাম না, তার মানে এটা আমার জন্য অনেক হার্ড হতো। সেকেন্ড থিং হলো ওপেন সোর্স, বাকি অন্যান্য যা তখন কেবল তৈরি হচ্ছিল, সেটা জুমলা বলেন বা অন্যান্যগুলা, এগুলা ভেরি গুড টুল, বাট এগুলো খুবই কমপ্লিকেটেড টুল ছিল। এটাও আমার জন্য অ্যাকচুয়ালি ঠিক ছিল না, যে কারণে আমি ওয়ার্ডপ্রেসে অভ্যস্ত হই। এবং ওয়ার্ডপ্রেস কমিউনিটির যে
ওপেননেসটা ছিল এটা আমার অনেক ভালো লেগেছে, এই কারণে আমি এটা পিক করছি। এখন যদি ধরেন আপনি বলেন যে অন্যরা কেন পিক করলো না, কয়েকটা কারণে হতে পারে। এক একজন মানুষের তো ভালো মন্দ লাগে এক এক রকম হতে পারে। মানে অনেক প্রোগ্রামারদের অনেক স্বাধীনতা পছন্দ এমনভাবে যেখানে তারা সব কিছু ভেঙে বানাতে পারে, যেখানে তারা সব কিছু নিজে কন্ট্রোল করতে পারে। ওয়ার্ডপ্রেসে এই ব্যাপারটা একটু ডিফারেন্টলি কাজ করে। ওয়ার্ডপ্রেস ইজ কাইন্ড অফ লাইক এ ব্যালেন্স বিটুইন দ্য কন্ট্রোল এ ডেভেলপার কুড হ্যাভ অ্যান্ড মানে একটা ইউজার কী পরিমাণ কন্ট্রোল করতে পারে, যেটা ব্যালেন্সটা বাকি কোনোটাতে হয়তো একই পরিমাণ ছিল না। এই কারণে আমার ওয়ার্ডপ্রেস ভালো লেগেছে এবং আমি ওয়ার্ডপ্রেসেই স্টিক থাকার চেষ্টা করছি। এটা 20 বছরের একটা ব্যাপার। আবার যদি দেখেন আমার কোম্পানি WP ডেভেলপার, আমাদের ওয়ার্ডপ্রেস ব্র্যান্ড যেটা, এইটা এখন গ্লোবালিও কিন্তু অনেক বড়। মানে গ্লোবালি যদি আপনি ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট যাদের আছে তাদের ডাউনলোড বা ইনস্টল দিয়ে হিসাব করেন, আমরা সম্ভবত গ্লোবালি টপ 5 কোম্পানির একটা। মানে আমরা শুধু বাংলাদেশে অনেক বড় তা না, আমরা গ্লোবালিও। এইখানে দেখেন আমাদের লাস্ট 5 বছরে আমাদের এই ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট বিজনেস অনেক গ্রো করেছে। এখানে একটা সিগনিফিক্যান্ট অংশ ছিল এসেনশিয়াল অ্যাড অন, আমাদের একটা প্রোডাক্ট যেটা এলিমেন্টরের জন্য। এই অংশটাতেও সেম একই ব্যাপার করছে যে যখন এলিমেন্টর ফার্স্ট তৈরি হয়, দেয়ার আর লাইক আদার 10 পেজ বিল্ডার এবং অনেকে তাদের অন্যান্য অনেকগুলো নিয়ে অনেক ডিপলি কাজ করেছে। আমি পিক করেছি তখন এলিমেন্টর। এটা নিয়েও অনেকের অনেক রকম এরকম কথা আছে যে কেন আমি এলিমেন্টর পিক করলাম, এলিমেন্টর যে গ্লোবালি এত বড় হবে এটা কি তখন বোঝা গেছে, বা এখনও কি এলিমেন্টর বড় হবে। এই ব্যাপারটাই হয়তো যে ব্লিঙ্কের মতন স্ন্যাপ জাজমেন্ট। আমার এলিমেন্টর অনেক ভালো লেগেছে। তার একটা বড় কারণ এলিমেন্টরের মধ্যে আমি দেখেছি যে ওদের ফাউন্ডার যারা, টিম যারা, দে লিসেন টু পিপল ভেরি ওয়েল। তারা কমিউনিটির ফিডব্যাক নিচ্ছে, তারা ওপেনভাবে কাজ করছে এবং জিনিসটা এমনভাবে করতেছে যেখানে আমরা যারা ইউজ করি তারা যেভাবে সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলতেছি, ওরা সেগুলোই সলভ করার চেষ্টা করছে। চিন্তা করেন যখন এলিমেন্টরের নিজের জাস্ট 10,000 অ্যাক্টিভ ইনস্টল ছিল, দেন আই পিকড আপ এলিমেন্টর। আমি আমার নিজের ব্লগটা, ওয়ার্ডপ্রেসের ব্লগটা এলিমেন্টরে বানানোর চেষ্টা করি ওয়ার্ডপ্রেসের মধ্যেই। এইটা করতে যে আমি প্রবলেম ফেস করি, আমি সেই প্রবলেম সলভ করার জন্য একটা সলিউশন বানাইতে চাই এবং এটার জন্য আমি আমার ক্লোজেস্ট একটা ফ্রেন্ড এবং আমার এক্স কলিগ রূপক, তাকে নিয়ে আসি। আমরা দুইজন মিলে খুবই নিজেদের পারপাসে একটা টুল তৈরি করি, এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, যেটা এখন গ্লোবালি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মোস্ট পপুলার 13 নম্বর প্লাগিনের একটা মনে হয়। এবং এখন আমাদের গ্লোবালি 23 বা 24 লক্ষ ইউজার আছে। তো মানে আলটিমেটলি এটা অলসো অ্যাবাউট প্রবাবলি বিকামিং লাকি, এবং যেটা পিক করা হয়েছে সেটাতে আমরা সাকসেসফুল মানে হয়েছি বলে এখন হয়তো এই কথা বলা হচ্ছে। আরও অনেক কিছু কিন্তু এরকম পিক করছি যেটাতে হয়তো সাকসেসফুল হয় নাই। বাট একটা ব্যাপার ধরে থাকার গুরুত্ব নিশ্চয়ই আছে। আমি যদি ওয়ার্ডপ্রেসে এত টাইম ধরে না থাকতাম, মানে আমি আরও নতুন সফটওয়্যার স্টেক আসলো, তাতে আমি দেখলাম আমাদের আরও করার ক্যাপাসিটি আছে, আমি সেটা নিয়ে টু ইনডালজ হয়ে গেলাম, আমি ওয়ার্ডপ্রেসকে ভুলে গেলাম, এটা হলে হয়তো এই সাকসেস থাকতো না। তো ধরে থাকার গুরুত্ব লাইফে অবশ্যই আছে। রাইট। আমরা যদি একটু আপনার ব্র্যান্ডিং বাংলাদেশে আসে যাই, যেটা আপনার বেসিসে ইলেকশনের আগে আপনি অনেকবার বলেছেন, যে জিনিসের জন্য পার্টিকুলারলি আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ অন পডকাস্ট। ইন জেনারেল সেন্স বোথ আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য এবং ওভারঅল বাংলাদেশের ইকোসিস্টেমের জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ কেন ম্যাটার করে? মানে আমি যদি ধরেন ব্যাপারটা আমার অনেক আগের একটা গল্প দিয়ে বলি, যে সম্ভবত এটা 2010 সালের কথা বলতেছি। আমি তখন প্রথম বোস্টন ইউনিভার্সিটিতে একটা ওয়ার্ড ক্যাম্প এটা অ্যাটেন্ড করতে গিয়েছি। আমি ওখানে স্পিকার ছিলাম। আমি ওখানে মানে আমার প্রেজেন্টেশনটা করলাম, করার পরে ওখানে তো মানে আমি কী নিয়ে কাজ করি, আমার কোম্পানির নাম কি, আমার টুইটার হ্যান্ডেল, এই সব কিছুই থাকে। সেশনটা শেষ করার পরে একজন অডিয়েন্স আগায় আসছে, সে ইন্ডিয়ান। সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি মানে বাংলাদেশে থাকেন? আমি বললাম হ্যাঁ আমি বাংলাদেশে থাকি। তো বলছে তাহলে কি আপনি পড়াশোনা আমেরিকায় করেছেন? আমি বললাম না, আমি পড়াশোনা বাংলাদেশে শেষ করেছি। তাহলে কি আপনি এখন কাজ করেন আমেরিকাতে? আমি বললাম না, আমি বাংলাদেশে থেকেই কাজ করি। তার জন্য এটা বিশ্বাস করাই খুবই কঠিন যে বাংলাদেশ থেকে একজন প্রোগ্রামার, ফাউন্ডার, এন্টারপ্রেনার পুরো বাংলাদেশি বিজনেস করে
মানে এতটুকু ইম্পর্ট্যান্ট হতে পারে বা এতটুকু প্রসপেক্টিভ পার্সন হতে পারে যাকে অ্যাকচুয়ালি বোস্টন ইউনিভার্সিটির একটা কনফারেন্সে ডাকতে পারে। তো আমাদের ব্র্যান্ডিংয়ের প্রবলেমটা হলো ওই জায়গাতে যে এখন যদি গ্লোবালি তাকায় দেখেন বাংলাদেশের মানে টেকনোলজিক্যাল পার্সন প্রোগ্রামার তারাও কিন্তু গ্লোবালি গুগলে জব করছে এবং খুবই ইম্পর্টেন্ট জায়গায় করছে। মানে আজকে এই নিউজটা দেখতেছিলাম, জানেন কি না, যে বাংলাদেশি একজন সম্ভবত জাভেদ সাব্বুর, উনি হলো জেমিনাই গুগলের যেটা এআই তার যে মোবাইল অ্যাপ সেটা অ্যাকচুয়ালি উনি ওইটা লিড। তো মানে এখন কিন্তু গুগল ইভেন সার্চ দিলে মোস্ট অফ দ্য রেজাল্ট জেমিনাই থেকে আসে। এই অংশে মেইন প্রজেক্ট লিড হিসেবে কাজ করছে একজন বাংলাদেশি। আমাদের এরকম অসংখ্য রিমার্কেবল মানুষ আছে যারা গ্লোবালি কাজ করতেছে। স্টিল কিন্তু আমাদের ব্র্যান্ডিংটা ওই জায়গায় এখনও যায় নাই। স্টিল ইন্ডিয়াকে যেভাবে ধরেন মনে করে যে টেকনোলজিতে ইন্ডিয়া যত ইম্পর্টেন্ট, ইভেন জাস্ট নাকি মাত্র 2 লাখ মানে প্রোগ্রামার বা টেকনিক্যাল মানুষজন আছে হলো ইউক্রেনের, ওরা যে পরিমাণ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট গ্লোবালি টেকনোলজিতে, আমাদেরকে কিন্তু এভাবে ভাবে না। ইন্টেলে তো এখন বিশাল পরিমাণ বাংলাদেশি, কিন্তু আমরা ওই ব্র্যান্ডিংয়ের জায়গাটা এখনও তৈরি করতে পারি নাই। তো এটাতে হয়তো আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আর একটু পজিটিভলি ইম্প্যাক্ট করা লাগবে, তাছাড়া এটুকু ঘটবে না। আমি একটু মানে পাবলিক লেভেলের জায়গা থেকে বলতে চাই যে এই যে ধরেন আমাদের তো আসলে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমটা এখনও ফ্র্যাজাইল, ভেরি ফ্র্যাজাইল, এবং স্টার্ট আপ ইকোসিস্টেম বড় হওয়ার জন্য আমাদের ফাউন্ডারদের ম্যাচিওর হওয়া লাগবে, আবার অ্যাট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টমেন্টও লাগবে। এখন ধরেন আমাদের দেশের ট্যালেন্টটা যদি কমফোর্টেবলি বাইরে চলে যায়, সেটা বইয়ের থেকে হোক, সেটা ইউনিভার্সিটি থেকে হোক, বিকজ তারা এইখানে কোনো অপরচুনিটি দেখে না, তাহলে আসলে আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ তো কাজ করবে না। বিকজ আমাদের যারা বাংলাদেশ ব্র্যান্ডটাকে তৈরি করবে তারা তো আসলে বাংলাদেশে থাকার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। আবার আমি যদি পাবলিকের সমালোচনার জায়গা থেকে দেখি, সমালোচনার জায়গা থেকে তাদের তো অনেক আশঙ্কা আছে, পূরণ হচ্ছে না, অনেক 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 কিছুই, জিনিসপত্রের দাম বাড়তেছে, নানা রকম চ্যালেঞ্জেস। তো সেই জায়গাটায় আপনি আমেরিকায় ছিলেন, সেটেল করতে পারলেন, এবং আমি শিওর আপনার আশেপাশের সাথের অনেকেই নাই, কিছু আছে, অনেকেই আবার বাইরে সেটেল করছে। হোয়াট ডু ইউ সে টু আ ইয়াং পার্সন, একটা 14 বছরের ছেলে আজকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ম্যানেজমেন্ট পড়াশোনা করতেছে, যে বম্বার্ডেড উইথ অল দ্য নেগেটিভিটি, বাংলাদেশে এটা হয় না, শুধু বাংলাদেশেই এই সমস্যা হয়, শুধু বাংলাদেশেই অনলাইন স্ক্যাম আছে, শুধু বাংলাদেশেই এই সমস্যা, শুধু বাংলাদেশেই পুলিশের কাছে গেলে বিপদ, ডাক্তারের কাছে গেলে বিপদ, সাংবাদিকের কাছে গেলে বিপদ। অ্যান্ড দেন ইউ আর হেয়ার, যে পৃথিবীর সবখানে থাকতে পারতো, ইউ আর ইন বাংলাদেশ। আপনি ওই ছেলেটাকে কি বলেন বা কি বলবেন? দেখেন, মানে ফার্স্টেই আমি জিনিসটা এইভাবে বলি যে বাইরে চলে যাওয়াটাকে আমি কোনো রকমভাবে খারাপ বা নেগেটিভ মনে করি না, একদম অনেস্টলিভাবে বলছি। প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করে, লুকিং অ্যাট আওয়ার জিডিপি গ্রোথ অ্যান্ড এভরিথিং, যে জনসংখ্যা নিয়ে বাংলাদেশ, এই পরিমাণ জনসংখ্যা নিয়ে কোনো দিন সাকসেসফুল কান্ট্রি হবে না। তো তার মানে আমাদের অনেক মানুষ বাইরে সেটেল হতেই হবে, এটা হলো ফ্যাক্ট। বাট কে বাইরে সেটেল হবে এটা হয়তো কোশ্চেন। এই জায়গাতে ধরেন আমি যেভাবে দেখি যে আমাদের জনসংখ্যা, আমাদের একটা ক্যাপিটাল যদি হতে হয়, আমাদের জনসংখ্যার স্কিল বাড়তে হবে, এটা তো আমরা সবাই বুঝি। দেশের মধ্যেও থাকুক, দেশের বাইরেও যাক, সেটাই হয়তো সরকারের সবচেয়ে বড় চেষ্টা তো করলেই সব সফল হয় না, নিশ্চয়ই সময় লাগবে সফল হবে। বাইরে যারা চলে যাচ্ছে, আমার মতে এটা একটা পজিটিভ থিংস, তারা বাইরে যাক, ভালো জব করুক, দেশ তো তাদের দেশই রয়ে যাবে। যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথবা যার অরিজিন বাংলাদেশি, সে কোনো দিনই অন্য কোনো কিছুই হতে পারবে না, তার যত পাসপোর্টই থাকুক, যে দেশে তার যাই হোক না কেন, এটা সে যেন ভুলে না যায়। সে দেশের বাইরে চলে গেল, চলে যে সে ওখানে ভালো জব করলো, তার ফ্যামিলিকে সে গুড হেল্প করতে পারলো। আমাদের কি এক্সপেকটেশান? প্রথম এক্সপেকটেশান হলো সে দেশকে ভালোবাসবে, সে দেশকে নিয়ে পজিটিভ কথা বলবে, কারণ যাই হোক না কেন দেশটা কিন্তু তার। দেশে যদি সে একটা প্রবলেমের কথা বলে, এই প্রবলেম তো মঙ্গল গ্রহ থেকে এসে কেউ তৈরি করে নাই, হয় সে তৈরি করছে, তা নাহলে তার ফ্যামিলি তৈরি করছে, তা না হলে তার কাছের মানুষজন কেউ তৈরি করছে, মানে সমাজ তৈরি করছে। হ্যাঁ, সমাজ তৈরি করছে। সমাজ তো আমাদেরকে ছাড়া কিছু না, মানে ডোন্ট টক অ্যাবাউট লাইক পলিটিক্স অর গভর্নমেন্ট, ইটস অল অ্যাবাউট আস। তো আমাদেরকেই তার মানে সলভ করতে হবে। তো আমরা যখন বাইরে চলে যাচ্ছি, আমরা এখানে একটা ভালো জিনিস করতেছি যে উই হ্যাভ লেস পিপুল টু ফিড। এইভাবে যদি আপনি মনে করেন, উই হ্যাভ লেস জব টু ক্রিয়েট। চলে যাওয়া ভালো, চলে গেল, সে কাজ করলো, সে যেন দেশকে ভুলে না যায়। তা আমি যখন একটা ইয়াং পার্সনের কথা বললেন যে আমি তাকে কি বলবো, কোন বয়সে আছে তার উপর অনেক কিছু নির্ভর করে। আমি
সবাইকে বলার চেষ্টা করি বাইরে যাও, ভালো পড়াশোনা করো, ভালো কাজ করো, এক্সপিরিয়েন্স গেইন করো, দেশে ফিরে আসো, অলওয়েজ দেশে ফিরে আসো, যে বয়সেই হোক। মানে শুধু বাইরে যেয়ে পড়ে ফিরে আসো তাহলে কাজ করবে না, কারণ তুমি গ্লোবাল একটা কোম্পানি কী করে চলে, তার কালচার কীভাবে বিল্ড হয়, সেখানে কেন মানুষজন আমাদের চেয়ে 10-fold বেটার প্রফিট মেক করতে পারে। আমরা কেন একটা কোম্পানি বানাই $2,000 একটা প্রোগ্রামারকে বেতন দিতে পারি না, আর কেন আমি যদি ফ্লোরিডাতে একটা কোম্পানি বানাই মানুষের $4,000 বেতন দিব, এটা কেন হয়, এখানে কেন হয় না? ওইটা সলভ করো, শিখো, ফিরে আসো, এখানে ওইটা বানাও, আবার স্ট্রাগল করো, বাট দেশকে ভুলে যেও না। মানে এই ট্রাইটাই তো করতে হবে। যদি আপনি তাকায় দেখেন যে চায়না বা ইন্ডিয়া, তারা যেভাবে মানে গ্লোবালি ডিস্ট্রিবিউটেড, ওদের কিন্তু দেশের বাইরে কাজ করার পরিমাণ আমাদের চেয়ে আরও অনেক বেশি, বাট তারা তো দেশকে ভুলে যায় না। তাদের দেশও তাদের ফিরে যাওয়ার মতন পরিবেশ তৈরি করতে পেরেছে, তারাও তো ফিরে গেছে। মানে প্রত্যেকটা অংশে এইভাবে তৈরি হয়। বাট দেশ সব প্রবলেম সলভ করে ফেলবে, তারপরে তুমি একটা ড্রিমল্যান্ডে চলে আসবে, সিঙ্গাপুরে আসবা। হ্যাঁ, এটা তো হবে না। সিঙ্গাপুর কে বানাবে? বাংলাদেশটাকে সিঙ্গাপুর হোক, তারপরে আসবো। সিঙ্গাপুরটা কে বানাবে? মানে ব্যাঙ্গালোর কে বানাইছে? ব্যাঙ্গালোরের যে আমার নিজের ব্যাঙ্গালোরে যে মনে হয়েছে ইটস লাইক সান ফ্রান্সিসকো, দ্যার ইজ জিরো ডিফারেন্স উইথ সান ফ্রান্সিসকো। মানে এইটা আগে সান ফ্রান্সিসকো হয়েছে, তারপরে যে সেরা ওরা মনে করছে যে আমি সান ফ্রান্সিসকোতে থাকা আর ব্যাঙ্গালোরে থাকা একই না, তারা আগে ফিরে গেছে। তারা ফিরে গেছে বলে তাদের বন্ধুরা আমেরিকা থেকে মানে ওখানে ইনভেস্ট করতে আসছে, তাদের বন্ধুরা কোনো একটা কাজে সুযোগ তৈরি করতে আসছে, কোনো একটা কাজে হেল্প দরকার হলে করতে আসছে। আমাদের ছেলেরা যদি বাইরে না যায়, তারা যদি এক্সপিরিয়েন্স গেইন না করে, আমরা কিন্তু গ্লোবালিভাবে প্রবলেম সলভ করতে পারবো না। তো আমার মতে বাইরে চলে যাওয়াটা প্রবলেম না, কিন্তু দেশের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হওয়াটা খুবই বড় প্রবলেম। আমার এখানে মানে পার্টিকুলারলি একটা পয়েন্ট আছে যেটা আমি এখনও ঠিকমতো মানে উদ্ধার করতে পারতেছি না। এর কারণটা কি? ইন্ডিয়া এবং আমাদের মাটি অনেক কাছাকাছি। ইনফ্যাক্ট একসময় তো আমরা মানে সেম কান্ট্রি ছিলাম। তো আমি যদি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করি এবং 3টা কোয়েশ্চেন দিয়ে র্যান্ডমলি যদি আমি 100টা বাংলাদেশিকে বিভিন্ন এইজের জিজ্ঞেস করি যে 1 নাম্বার যে বাংলাদেশের বটম 50% পপুলেশন অর্থাৎ অর্থনীতির দিক থেকে তারা কি বেশি গরিব নাকি ইন্ডিয়ার বটম 50% বেশি গরিব, সব বাংলাদেশি বলবে বাংলাদেশ বেশি গরিব। আমি শিওর। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, যদি আমি তাদেরকে বলি যে ইন্ডিয়ার পাবলিক হেলথ বটম 50% পপুলেশনের জন্য বেশি দুর্বল নাকি বাংলাদেশের বটম 50%-এর জন্য পাবলিক হেলথ কেয়ার বেশি দুর্বল? র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করছেন, র্যান্ডম 100 জনকে। আমি খুব বিশাল শিক্ষিত ট্রাভেলার এরকম কাউকে জিজ্ঞেস করতেছি না, আবার তারা বলবে বাংলাদেশ। আমি যদি বলি যে আপনার বাচ্চা যদি বাচ্চাতে স্কুলে যায়, ওই স্কুল শুটিংয়ের তার কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা কি বাংলাদেশে বেশি নাকি ইউএসএতে বেশি? তারা সবাই বলে অবশ্যই বাংলাদেশে আঘাত পাওয়ার পসিবিলিটি সিগনিফিকেন্টলি বেশি। আমি যদি ড্রাগ ক্রাইসিস থেকে শুরু করি এনিথিং, অর্থাৎ সে কিন্তু বাংলাদেশের বাইরে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাভেল করে নাই, সে জীবনে জার্মান ফ্রেঞ্চ দেখে নাই, অনেক ইন্ডিয়ান বন্ধু তার নাই, কিন্তু সে কনফিডেন্ট যে বাংলাদেশের মতো খারাপ কোনো জায়গা আসলে নাই। প্রত্যেকটা মার্কার আমি যেগুলো বললাম, এই প্রত্যেকটা মার্কারেই বাংলাদেশ অনেকগুলাতেই সিগনিফিকেন্টলি বেটার ইন্ডিয়ার থেকে, কিন্তু 3টাতেই অনেক বেটার। আমি যদি বলি পাবলিক ট্রান্সপোর্টের সাথে রিলেটেড রেপ কি ইন্ডিয়ায় বেশি হয় না বাংলাদেশে বেশি হয় গড়ে? ইন্ডিয়ার অবস্থা নট কম্পেয়ারেবলও না, পার্টিকুলার যদি গ্যাং রেপের কথা বলি। কিন্তু বাংলাদেশের এটা মানবে না। বাংলাদেশিরা মনে করবে যে ও নিশ্চয়ই আপনি বিসিএস ক্যাডার, নিশ্চয়ই আপনি সরকারের দালাল, দ্যাট ইজ ওয়াই আপনি এগুলো বলতেছেন। বাট দ্য থিং ইজ সে ভুল জানে এবং সে ভুল বিশ্বাস করে। তার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে সে যে স্ট্রাগলটা ফেস করতেছে এটা শুধু বাংলাদেশেই আছে এবং এটা শুধু বাংলাদেশে হলেই সম্ভব। বাট ইন্ডিয়াতে যেই দেশপ্রেম, এত স্ট্রাগল নিয়ে, উইথ অল ইটস লাইক রিসেন্টলি রিউটার রিপোর্ট করছে গত সপ্তাহে যে ইন্ডিয়াতে লাস্ট মানে 5 to 7 ইয়ার্সের যারা এমবিবিএস পাস করছে তার মধ্যে অলমোস্ট 45% ভুয়া সার্টিফিকেট। এমবিবিএস যারা পাস 45%, এটা রিউটারের রিপোর্ট। যদিও ইন্ডিয়াতে গ্রেট হসপিটাল ডেফিনেটলি আছে, ইন্ডিয়ার কিছু কিছু জিনিস আনবিলিভেবলি আমাদের থেকে ভালো, বাট আমি সেইং দ্যাট একটা এভারেজ ইন্ডিয়ানের উইথ অল ইটস প্রবলেম যেই দেশপ্রেমটা আছে বাংলাদেশের, সেই দেশপ্রেম কল্পনা করা যায় না। এটা কেমনে হইল? আপনার কি মনে হয়?
আমি জানি না আপনি এক্স্যাক্টলি যে জায়গায় উদাহরণ দিলেন, আমার এই উদাহরণটা মনে হয়েছে আর একটা সোশ্যাল অ্যাসপেক্টে। চিন্তা করেন, মানে ইন্ডিয়া টু বিগ, ইন্ডিয়াকে জেনারেলাইজ করা ব্যাপারটা আমার খুবই অপছন্দ। মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আর আপনি মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, এদের সাথে যদি কম্পেয়ার করেন, ইটস লাইক ডিফারেন্ট ওয়ার্ল্ড, ডিফারেন্ট কান্ট্রি, কোনো মিল নাই এই জায়গাগুলোর মধ্যে। ইন্ডিয়াকে জেনারেলাইজ করা ঠিক না, বাট আপনি যখন বটম 50 বলতেছেন, এটা তো কোর কান্ট্রি হিসেবে বলতেছেন, মানে কম্পেয়ার করার মতনও না। বাট হ্যাঁ, মোস্ট অফ দ্য মানুষ নিশ্চয়ই জানে না এবং তারা ধরে নিচ্ছে আমরা খারাপ। আমার কোন কনটেক্সটটা মনে হয়েছে আপনাকে বলি। এখন তো আমাদের মেট্রো আছে, আগে ছিল না, আগে আমাদের বাসে ট্রান্সপোর্ট করতে হতো। ইন্ডিয়াতে, কলকাতাতে মেট্রো কিন্তু অনেক বছর ধরে আছে। আমার কেমনভাবে মনে হয়েছে, ধরেন ইন্ডিয়াতে খুবই বিজি একটা অফিস আওয়ারে যদি একটা মেয়ে বাসে ওঠে বা মেট্রোতে ওঠে, এবং সে জেনারেলি মানে সাধারণ যে জেন্ডার ডিসক্রিমিনেশনগুলো হয় এগুলোর সম্মুখীন যদি হয়, ওখানকার সোসাইটি কিভাবে অ্যাক্ট করে আর বাংলাদেশে কি করে, এইটা আমি যখন অবজার্ভ করছি আরও অনেক আগে, মানে এই 2008-09 দিকে, I got like very shocked. I got very, very, very shocked যে ইট ওয়াজ সেম কান্ট্রি, একই রকম জামা কাপড় পরে, ভাতই খায়, একই ভাষায় কথা বলে, সোশ্যাল ধরে নিলাম যে সেম। মানে আমি তখন ধরেন এই ডিফারেন্সটা বুঝলাম না, তখন হয়তো বাংলাদেশের অবস্থা আরও ডিফারেন্ট ছিল, ওদের অবস্থা ডিফারেন্ট ছিল, ধরে নিলাম যে সেমই মোটামুটিভাবে। তার মানে জামা কাপড় নিয়ে আপনি কিছু বলতে পারবেন না যে এখানকার মানুষজন মানে সালোয়ার কামিজ পরে ওখানে পরে না, উন্না পড়ছে উন্না পরে না, এই টাইপের কোনো ব্যাপার নেই, সেম টাইপেরই। ইন্ডিয়াতে যদি একটা মেয়ের দিকে কেউ তাকায় বা কেউ যদি একটা মেয়েকে ধাক্কা দেয় বা টাচ করে, একটা বয়স্ক মানুষ থাকবে যে এসে যে এটা করছে তাকে একটা থাপ্পড় লাগাই দিবে, এটা করে ফেলবে। কলকাতাতে একদম আপনি একদম ভাঙা একটা ট্রাম বা বাসে হলেও এটা করবে। বাংলাদেশে হলে বড় একটা অংশ তাকায় থাকবে, আর একটা বড় অংশ সরে যাবে। কেউ এসে মানে ডিরেক্টলি যে মানে যে এটা করছে তাকে যে ডিরেক্টলি চার্জ করে ব্যাপারটা করবে না। তো এই যে সোশ্যাল নর্মসের এই ডিফারেন্সটা কোন সময় থেকে হইলো? মানে একই তো কান্ট্রি ছিল 70 বছর আগে, তো লাইক 47-এ হলে তখন কি ডিফারেন্স ছিল? এই মানে 2000 বা এই 2024 সালে সেই ডিফারেন্সটা কোত্থেকে হয়েছে? আমি এই জিনিসটা আসলে বুঝি না। মানে আমি যেটা অনেকভাবে বোঝাতে চাই, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউরোপ, জার্মানির সাথে আমাদের মনস্তাত্ত্বিক পার্থক্যটা কি, আমরা কলোনাইজ ছিলাম অনেক কিছু, কিন্তু ইন্ডিয়ার যে দেশপ্রেম, সেই দেশপ্রেম কেন আমাদের বাংলাদেশিদের মধ্যে অসম্ভব কষ্টকর একটা কল্পনা, এইটা আমি কোনোভাবে বুঝে পাই না। এবং এই দেশপ্রেমটার মানে মানুষ অনেক সময় বলে যে ভাই আরে ধুরো ভাই এত সমস্যা, এসব দেশপ্রেম ফ্রেশপ্রেম ইয়া ভাই এগুলো সব বড় বড় কথা কেন বলেন, আপনি তো পলিটিক্যাল লিডার না, নির্বাচন করার প্ল্যান নেই, আপনি কেন এগুলো বলে বিপদে পড়েন, কমেন্ট সেকশনে গালি খান কেন? আমি বলি কেন, আজকে একটা বাংলাদেশের ট্যালেন্টেড একটা বাচ্চা যে বড় হইতেছে 12 বছর থেকে, যখন তার টিনেজ শুরু হইলো, সে কন্টিনিউয়াসলি তার আশেপাশের সমস্ত মানুষের কাছ থেকে শুনতেছে যে তার জীবনের স্বপ্নটা সবসময় দেশের বাইরে। তাকে যখন কন্টিনিউয়াসলি বলা হইতেছে যে ভালো থাকাটা বাইরে, সিকিউরিটিটা বাইরে, নিরাপত্তাটা বাইরে, এটাতে সে বড় হইতেছে। ইরেসপেক্টিভ অফ এই 12 বছরের ছেলেটা 18 বা 24 বছর বয়সে বের হইতে পারলো কি পারলো না সেটা অপ্রাসঙ্গিক। সে কিন্তু সবসময় মনে করে যে সে একটা ভুল দেশে জন্মগ্রহণ করছে, সেটা মিসফিট, সেটা অনাকাঙ্ক্ষিত জায়গা, সে আনলাকি। ও ভাই আমি তো বাংলাদেশে কী করা, এই জিনিসটা কিন্তু পাবলিক সেন্টিমেন্টে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। এই বাংলাদেশি যখন ইনভেস্টর হয়, এই বাংলাদেশ যখন সরকারি চাকরি করে, অথবা সে বাংলাদেশে যাই করুক না কেন, তার এই ভিতরে যে কোর কগনিশনটা, মানে গভীর যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা ডিসিশন মেকিংয়ে, সো সে বাংলাদেশ ব্যাপারটা এরকম যে বাংলাদেশ থেকে আমি দুর্নীতি করে টাকা বানাই, কানাডায় গিয়ে আমি বাসার বাইরের রাস্তা পরিষ্কার রাখবো, ময়লা বাস্কেটে ফেলবো। বাংলাদেশ, কারণ আমি যদি খারাপ না করি কেউ তো খারাপ করবে, আমি যদি ক্ষতি না করি কেউ তো ক্ষতি করবে, কারণ এখানে তো হাজার হইলে এটা তো চোরের দেশ, হাজার হইলে এটা তো এখানে তো না, মানে সব দ্য ড্রিম ইজ নেভার ইন দিস ল্যান্ড। এবং এটা কিন্তু আমাদেরকে, আপনি একটা স্টার্ট আপের ফান্ড রেজ করতে যান, অথবা আপনি একটা বড় ব্যবসায়ীকে বলেন তুই বাংলাদেশের স্টার্ট আপে ইনভেস্ট করো, আপনি একটা বাচ্চাকে বলেন যে না তুমি একটা বড় কিছু করতে পারবা, সব ক্ষেত্রেই কিন্তু এটা একটা অনেক বড় ফ্যাক্টর যেটা দেখা যায় না, বাট এটার যে ওভারঅল যেই কী বলবো এফেক্টটা, মানে হাউ উই সি আওয়ার কান্ট্রি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার।
মানে আমার মনে হয় যে এই ব্যাপারটা খুবই টপ থেকে হয়েছে অলওয়েজ। দেখেন আমাদের কিন্তু গ্রেট লিডার আছে, গ্রেট লিডার না থাকলে বাংলাদেশ তো স্বাধীনই হতো না। এই দেশটা তো মানে বাকি এতগুলো বড় কান্ট্রির মাঝখানে আমরা খুবই কমপ্লেক্স একটা জায়গা থেকে এই কান্ট্রিটা হয়েছে এবং অনেক কষ্ট করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা যে পরিমাণ রক্তাক্ত, তো এই দেশ তো সহজে আসে নাই। আমরা জাস্ট একটা চুক্তি সাইন করে দেশ পাই নাই, আমাদের লিটারেলি 30 লক্ষ মানুষের জীবন দিয়ে দেশ তৈরি হয়েছে। তখন তো ভালোবাসা ছিল, তারা তো দেশের জন্য মানে একদম পুরা রেডি একটা সেনাবাহিনীর সাথে ফাইট করছে, যেখানে আমাদের অস্ত্রও ছিল না, মানুষও ছিল না, কিছুই ছিল না। ফাইট কে করছে? সেনাবাহিনীর সাথে ফাইট করতেছে কৃষকরা, সেনাবাহিনীর সাথে ফাইট করতেছে স্টুডেন্টরা। এটা তো আমরা করছি, করে বাংলাদেশ হয়েছে। তারপরে কি হইল? মানে এই জিনিসগুলা হয়তো টু পলিটিক্যাল, আমি ওইগুলো আলোচনার মধ্যে ঢুকতে চাই না। কিন্তু আপনি যে ধরেন বললেন একদম ইয়াঙ্গার জেনারেশন, তারা কিভাবে বড় হচ্ছে, তারা তো এগুলো সোসাইটি থেকেই দেখতেছে, তারা তাদের বাসাতে দেখতেছে, কথা শুনতেছে। মানে সত্যি সত্যি লাস্ট 5টা বছরের হিসাব যদি আপনি দেখেন, মানে যে কোনো গিভেন পারসন নিয়ারলি লাইক 50-50 মনে হয় চান্স, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তুমি যদি সুযোগ পাও তুমি কি দেশে থাকবা না বাইরে যাবা, 50-50 চান্স যে বলবে সে বাইরে চলে যাবে। মানে জাস্ট কিছু মানুষজন বলবে না, তার একমাত্র কারণ থাকতে পারে তার বাবা মা বয়স্ক, তাকে দেখা লাগবে, ফ্যামিলির কোনো একটা রেসপন্সিবিলিটি আছে, এটা করা লাগবে। তাছাড়া বাইরে চলে যেতে চাওয়ার পসিবিলিটি টু মাচ বেড়ে যাচ্ছে। আমার মনে হয় সেটা 80% বের হয়ে যাবে, জাস্ট একটা তাকে সুযোগ দেওয়া হলে। আমি অপটিমিস্টিক হচ্ছি। ওকে, মানে এই জিনিসটা সম্ভবত তাদের বাইরের লাইফ সম্পর্কে পুরা ধারণা না থাকার কারণে, আর আপনি যা বললেন যে ইন্ডিয়াকে বেটার মনে করে, এই ধারণা থেকে এখনকার সময়ে কিন্তু আমি দেখি প্রচুর মানুষ যারা বাইরে থাকে, চলে গেছিল, তারা ফিরে আসতেছে, তারা বাইরের লাইফের প্রবলেমগুলোও দেখছে, তারা ফিরে আসতে চায়। এটাও কিন্তু ঘটবে, মানে কত ফাস্টার ঘটবে এটা আমি জানি না। মানে আমেরিকা মানেই কিন্তু সব গুড লাইফ তা না, আমেরিকাতে অসংখ্য প্রবলেম আছে। আমেরিকাতে যে ধরনের প্রবলেম আছে সে ধরনের প্রবলেম কিন্তু আমাদের এখানে নাই। মানে বাচ্চা স্কুলে যে একদম মানে গান নিয়ে কেউ ঢুকে র্যান্ডমলি গুলি করতে পারে, দ্যাট নেভার হ্যাপেন্ড ইন বাংলাদেশ, দ্যাট কুড নেভার হ্যাপেন ইন বাংলাদেশ। মানে গান রাইট থেকে শুরু করে বাকি অনেক কিছু আমাদের এখানে মাছ বেটার। তো আমি ওই প্রবলেমের কথা ধরেন বলতে গেলাম না, কিন্তু যে সোশ্যাল একটা পারসেপশন তৈরি হয়েছে যে গুড লাইফ ইজ নট হিয়ার, এটা এক্সট্রিমলি রং, মানে আমরা সবাই জানি। এবং এইটাই হয়তো মানে আমাদের সোসাইটিতে একটা বড় ভয়েড তৈরি করবে যে আমরা যখন বাংলাদেশেও তো গুড কোম্পানি তৈরি হবে, বাংলাদেশে গুড ফাউন্ডার আছে, মানে অনেক মানুষজন আছে যারা এই দেশের জন্য অনেক হার্ডওয়ার্ক করতেছে, আমি শিওর। মানে লাস্ট 5-10টা বছরে আমাদের দেশেরও তো অনেক চেঞ্জ হয়েছে। মানুষজন এখন 20 মিনিটে মিরপুর বা উত্তরা থেকে মতিঝিলে যেতে পারে, এটা তো সম্ভব। মানে হেলিকপ্টারে ছাড়া আজ থেকে 10 বছর আগে এটা কোনো দিন সম্ভব ছিল না। এখন তো যে কেউ যেতে পারে, তার হয়তো 60 টাকা লাগবে, 100 টাকা লাগবে। তো চেঞ্জ তো দেশের হয়েছে। মানে এই ভরসাটা যে থাকা যে আলটিমেটলি দেশের সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা তো রেডিমেড না, এটা কেউ করে দিয়ে যাবে না, এটা আমাকে আপনাকে করা লাগবে। এবং সেটাতে যে প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি তখন রাস্তার উপর দিয়ে হাঁটতেছি না ফুটপাথ দিয়ে হাঁটতেছি, আমি যখন একটা দোকান করি, আমি আর দোকানটা রাইট জায়গায় করি, আমি আমার মালামাল আমার দোকানের মধ্যে রাখি নাকি ফুটপাতে রাখি, সব কিছুর সাথে কিছু সম্পর্কযুক্ত। আমি যখন আমার ছোট একটা দায়িত্ব যে রাস্তা পার হওয়ার টাইমে আমি ওভারব্রিজ দিয়ে পার হলাম আর আমি রাস্তায় দৌড় দিয়ে পার হলাম, ডিফারেন্সটা তো এই জায়গা থেকেই আসে, ডিফারেন্সটা আমাদের দিক থেকে আসে। মানে সরকার কি, মানে দেশ কি, এগুলো তো আমাদের সবাইকে নিয়ে। তো আমার মনে হয় সামহাও এগুলা শিক্ষা দীক্ষারও অনেক বড় একটা ভুল। আপনিও যেমন বললেন যে এই মানুষজনই তো কানাডা যাচ্ছে যে তার বাসার সামনে ময়লা ফেলতেছে না। মানে সে যদি ইভেন ফ্লোরিডাতে যায়, তার বাসার সামনের ঘাস কয় ইঞ্চি হয়ে আছে তার উপরে তাকে কিন্তু সরকার ফাইন করবে। সে ধরেন তার বাসা, তার নিজের বাসা, এটার ঘাস সে কাটে নাই, সরকার ফার্স্টে সে তাকে নোটিশ দিবে, তারপরে সে তাকে ফাইন করবে, এবার সরকার থেকে কেটেও দিবে, কেটে ফুল চার্জটা তার উপরে চাপায় দিবে। তো মানে এটা তো তাকে তখন ডিল করতে হয়। আর এখন সে তার নিজের ময়লাটাও রাইট জায়গায় ফেলে না। আমার মনে হয় এগুলা অনেক কিছু হয়তো পারসেপশন, শিক্ষা দীক্ষা। মানে ইন্টারেস্টিং, মানে যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষ যখন এই জিনিসগুলো শুনে
সবসময় যেটা বলে সেটা হচ্ছে যে ভাই বাংলাদেশে তো সমস্যার কোনো জেনুইনলি শেষ নাই। আমি ট্রাফিক জ্যাম বলি, আমি জিনিসপত্রের দাম বাড়ার কথা বলি, সমস্যা আমাদের হেলথ কেয়ারের স্ট্রাগল বলি, আমাদের তো জেনুইনলি আসলেই অনেকগুলো প্রবলেম আছে। সো আপনারা কেন এমনভাবে কথা বলেন অ্যাজ ইফ দেশের কোনো সমস্যা নাই? এবং আমার এটার মানে আমার কাছে এটার ব্যাপারে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অবশ্যই দেশের সমস্যা আছে, কিন্তু ইস্যুটা যেটা সেটা হচ্ছে যে তুমি যদি দেখো তোমার আব্বা আম্মার সম্পর্কের সমস্যাটা মানে পরিবারে আব্বা আম্মার সম্পর্ক বেশ খারাপ, তুমি কিন্তু জনে জনে এটা বলে বেড়াবা না। তুমি চেষ্টা করবে এটাকে ইমপ্রুভ করতে না পারলেও সাইলেন্ট থাকার এবং তোমার ফ্যামিলিটাকে ভালো করার। ওয়াই? নট বিকজ ওই প্রবলেমটা নাই, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক ইট ওয়ার্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইউ ওয়ান্ট টু মেক ইউর ফ্যামিলি বেটার। সো তুমি মিথ্যা কথা বলতেছো না, ইউর জাস্ট ট্রাইং টু মেক থিংস বেটার। দেশপ্রেমের মানে ইস্যুটা হচ্ছে এটা না যে আমার দেশ অনেক ভালো তাই আমি এটার ভালো চাই, বরং আমি দেশের ভালো চাই এবং আমরা কালেকটিভলি ভালো চাই, তা এটাই আমাদের একমাত্র বেস্ট শট যে দেশে আসলে ভালো কিছু হবে। সো আমি চাই আমার দেশে ভালো কিছু হোক, কিন্তু আমাদের মেধাবী সবাই মনে করে বাংলাদেশে কোনো ভালো ভবিষ্যৎ নাই, বা বেশিরভাগই মনে করে। তাহলে এবং তারা চলে গেল এবং তারা সবসময় তাদের ডিসকাশনের মধ্যে এই জিনিসটা বারবার চলে আসতেছে যে বাংলাদেশ, ওফ বাবা বাচ্চি বাংলাদেশে নাই, দেন ইউ আর নট হেল্পিং ইন এনি ওয়ে অর ফর্ম। সো আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশে অনেক সমস্যা নাই। আমি জেনুইনলি মনে করি বাংলাদেশে বিশাল পরিমাণে সমস্যা, বাট এই সমস্যা কমানোর একমাত্র কালেকটিভ উপায় হইল যে আমরা দেশকে মনে করি যে দেশের ভালোর জন্য আমার জায়গা থেকে কন্ট্রিবিউট করা উচিত, ওদের সমস্যাটা কমে, অ্যাটলিস্ট যেন না বাড়ে। এই জায়গাটা আমাদের সোশ্যাল লেভেলে একদম আমি যেটা বলি যে মানে শুকায় বাষ্প হয়ে গেছে এবং এটার কেউ কোনো নেসেসিটি দেখে না। মানে বাট দেখেন, মানুষজন প্রত্যেক দিন অনেক প্রবলেম ফেস করে। সে যখন বাজারে যাচ্ছে দাম দেখে সে বিরক্ত হচ্ছে, রাস্তায় চলতেছে জ্যাম যখন দেখতেছে সে সেটাতেও বিরক্ত হচ্ছে, সে তার মানে ফ্যামিলির সাথে মিট করতেছে তাতেও সে প্রবলেমের কথা শুনতেছে। এই প্রবলেম ওকে, বেশিরভাগ জায়গায় এটা মিস ইনফরমেশন আর নলেজের গ্যাপ। মানে এই যে যারা বাইরে চলে গেছে এরাও এই সত্যটা বুঝবে যে বাইরে সব কিছু পজিটিভ না। এটা বুঝতে কারো 2 বছর লাগবে, কারো 5 বছর লাগবে। আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি কনসার্ন না যে অনেক মানুষ বাইরে যাচ্ছে। আমি এখনও বলতেছি বাইরে মানুষজন যাওয়ার ব্যাপারটাকে আমি পজিটিভভাবে দেখি, এটা গুড, এবং তাদের শিক্ষা তাদেরকেই পাইতে দেন। বাইরে যে আমেরিকায় কত স্বর্গ, কানাডাতে কী স্বর্গ, যে তাকে ফিগার আউট করতে দেন। মানে এইরকম কি বলা যায়, এনভায়রনমেন্টালি এত বিউটিফুল একটা কান্ট্রিকে ছেড়ে কেউ যদি কানাডার এই কোল্ড ওয়েদারে যায় বা মানে আমেরিকা টেক্সাসে যায়, মানে আরও অনেক কিছু সে বুঝবে। তাকে এগুলো তার মতন করে বুঝতে দেন। কোনোটার ভালো মন্দ নিয়ে আমি কিছু বলতেছি না, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। মানে আমাদের এখানে লাইফ খুবই ইজি। আপনার বাসায় যদি এসি না থাকে তাও আপনি থাকতে পারেন, আপনার বাসায় যদি হিটার না থাকে তাও আপনি থাকতে পারেন। আমাকে বলেন দুনিয়ার কতগুলো সুন্দর দেশ এটা করা যায়? তো আমাদের এখানে লাইফ এমনিতেই মানে জেনারেলি চলতে পারে। দেশ বা দেশের দিকে অ্যাকচুয়ালি এখানে অনেক বেশি প্রবলেম আছে। এখানে প্রবলেম নাই এটা মনে হয় আমিও বলতেছি না, আপনিও বলতেছেন না। আপনি খুবই সুন্দর উদাহরণ দিলেন যে লাইফকে আমরা কিভাবে দেখি, কেমন করতেছি। মানে মানুষজন যেটা এখনও এক্সপিরিয়েন্স করে নাই সে সেটা নিয়ে হয়তো অনেক কথা বলে না। এটা যখন সে নিজে এক্সপিরিয়েন্স করবে তখন হয়তো এই জিনিসটা নিয়ে তার ধারণা একটু ক্লিয়ার হবে। আপনি তাকে বলতে গেলে এটা তার কাছে আইদার পজিটিভ আইদার নেগেটিভ যে কোনো রকম ওয়েতে মনে হবে। লেট দেম এক্সপিরিয়েন্স, লেট দেম কাম ব্যাক। মানে বাইরে যে চলে গেছে সে এক্সপিরিয়েন্স করে ফিরে আসুক। দেশের ব্যাপারে মানে আমরা দুইজনই যে কথাটা বললাম যে তাকে এক্সপিরিয়েন্স করতে হবে, তার নিজের জায়গাতে তাকে ঠিক থাকতে হবে। সরকারের দিক থেকে আমি দেখি যে এটা দুইটা অ্যাপ্রোচ। লাইক উই হ্যাভ টু এক্সট্রিম গ্রুপ। এক গ্রুপ যারা বাংলাদেশের সব খারাপ মনে করে, আর আরেকটা গ্রুপ যারা বাংলাদেশকে যে সিঙ্গাপুর বানাই ফেলছে মনে মনে না বলতেছেও তো যে ওরা আমাদের থেকে শিখতেছে। মানে আমি শিওর অ্যাকচুয়ালি অনেক কিছু আমাদের থেকে শিখতেছে। আমাদের যে জিডিপি গ্রোথ বা সত্যি যা যা হয়েছে এগুলা মানে এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। আমরা করোনাতে যে লেস এফেক্টিভ দুনিয়ার কয়টা কান্ট্রি এটা আমি জানি না। তো এগুলো তো অনেক কিছু পজিটিভ আছে, মানুষ মেনে নিতে রাজি না, এটা ওকে। বাট আলটিমেটলি আমরা যা যা ভালো করতেছি এটাকে ধরেন হয়তো একটু মাঝামাঝি বলা লাগতো, তাহলে হয়তো মেসেজটা মোর অ্যাকসেপ্টেবল হতো। আমরা
মানে ঝট করে ঘুম থেকে উঠে সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করে ফেললাম, ঝট করে ঘুম থেকে উঠে কানাডার সাথে কম্পেয়ার করে ফেললাম, এটা টু মাচ। বাকি মানুষজন হয়তো এটা নিতে পারতেছে না। আমাদের হয়তো একটু প্রসপেক্টিভভাবে বলা উচিত ছিল। দেখেন কয়েক বছর আগে এরকম একটি স্টাডির কথা আসতেছিল যেখানে বলছে যে বাংলাদেশের মানুষ অনেক সুখী, একটি স্টাডিতে আসছে, এবং এটা আমরা ধরেন সবাই অপোজ করছি যে এটা সম্ভব না, এটা কে বলতে পারে বাংলাদেশের মানুষ সুখী। প্রবলেমটা হলো আপনি যদি মানে একদম বিউটিফুল একটা কান্ট্রি বা মানে আমেরিকার মতন দেশ এই টাইপের জায়গাতে যান, আমি আপনাকে ধরেন গল্পের মতন করে বলতে পারি মাল্টার গল্প। আমার এই দেশটাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড মাল্টিজ, ওদের দেশে একটা এরকম ঘটনা ঘটে। ওরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হয়, মানে মাল্টার যদি আপনি ছবি দেখেন, মাল্টার যদি আপনি গুগল সার্চ দেন, ম্যাপে দেখেন, আপনি মানে একদম অবাক হয়ে যাবেন। আর এটা তো স্বর্গ, ইট লুকস লাইক এ পারফেক্ট, মানে একদম জান্নাতের মতন সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মাউন্টেন, সুন্দর ওশান, মানে সব কিছু দেখতে তাই মনে হচ্ছে। এই কান্ট্রিতে কী হয়েছে জানেন, এরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হয় 2002 থেকে 2005-এর দিকে, ধাপে ধাপে একটা জায়গায় এসে এরা এদের বর্ডারটা ওপেন করে দেয় যে কেউ যে মাল্টিস পাসপোর্ট আছে সে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো জায়গায় যে নো কোশ্চেন আস্কস বাড়ি কিনতে পারবে, থাকতে পারবে, চলতে পারবে। যেই মুহূর্তে এটা করে দেয় তার 2 থেকে 3 বছরের মধ্যে টোটাল কান্ট্রির অর্ধেক মানুষজন দেশ ছেড়ে চলে যায়। দেশকে নিয়ে খুশি না, দেশকে নিয়ে খুশি না, সরকারকে নিয়ে খুশি না, এখনও খুশি না, এবং মানে তারাও রং না। বাট আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন যে হোয়াট দে হ্যাভ, হোয়াট দে আর ডুইং, আর আমরা কি করতেছি, আপনার কাছে লিটারেলি এটা স্বর্গ মনে হবে। তো স্বর্গের মানুষও তো ডোর খুলে দেওয়ার পর স্বর্গে থাকে নাই, তারা ইটালিতে চলে গেছে, স্পেনে চলে গেছে। তো মানুষ অলওয়েজ তার চেয়ে বেটার জায়গায় যেতে চাবে, এই কারণে এটাকে নেগেটিভ না দেখি। মানে বাট হয়েছে কি, দেখেন মালটা কিন্তু আলটিমেটলি সাস্টেন করছে, মালটা কিন্তু আলটিমেটলি বেটার করছে, তাদেরও একটা গভর্নমেন্টাল চেঞ্জ হয়েছে, যদি কিছু খারাপ হয়ে থাকে তারা সেটা রিকভার করবে। মানে বাইরে মানুষজন চলে যাওয়া, বেটার লাইফকে দেখা, আমি এটাকে কখনো প্রবলেম মনে করি না। সরকারের 2টা দায়িত্ব আছে, সেটা হলো মানুষকে স্কিল করা, সে যে দেশে থাকুক যেন বেটার কাজ করতে পারে, তারা যাতে অ্যাভারেজের চেয়ে বেটার ইনকাম করে, দ্যাটস দ্য অনলি থিং উই কুড ডু। এবং দেশে এনাফ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এনাফ রিজন তৈরি করা, এনাফ অ্যাপিলিং রিজন তৈরি করা যেন মানুষজন ফিরে আসে, দ্যাটস দ্য অনলি থিং উই কুড ডু। আর আমাদের যারা চলে গেছে তাদের দায়িত্বটা খুবই সিম্পল। আপনি সুন্দর বাসার উদাহরণ দিয়ে বললেন, মানে ইটস এ বিউটিফুল এক্সাম্পল, আপনি এই উদাহরণগুলো খুবই সুন্দর দেন। লিটারেলি ডোন্ট টক টু মাচ অ্যাবাউট দ্য নেগেটিভ থিংস। দেশের বাইরে যে তোমার নিজের ঘরের এই জিনিসটা বলে তুমি কি করবা, মানে এখানে অনেক গেম প্লে, গ্লোবাল জিওপলিটিক্সের আরও অনেক গেম প্লে আছে যেটা অলরেডি ঘটতেছে, এগুলো আমরা না বলি। কাউরে আমাদের ঢাকা শহরের একটা সুন্দর জায়গার ছবি দেখান যেটা সত্য ছবি, মানে ম্যানিপুলেটেড না, দে উইল নট বিলিভ যে বাংলাদেশ এত সুন্দর। আমার কাছে এখানে খুব বেশি মনে হয় যে, আমার কাছে মনে হয় যে সমালোচনারও কিন্তু অনেক রকম আছে। আমার আম্মা আমাকে বলল যে তুই পড়তেছিস না, পড়স না কেন, না পড়লে তো তোর গতি হবে না, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে তোর জন্ম দিয়ে আমি ভুল করছি। দের ইজ এ হিউজ ডিফারেন্স যে আমি অ্যাজ আ বাচ্চা আমার মার কাছ থেকে কথাটা কীভাবে নিলাম। সেম ওয়েতে আপনি যখন আপনার দেশকে নিয়ে বলতেছেন, খারাপটাই বলেন, নো প্রবলেম, বাট খারাপটা বলার যে একটা এন্ড অবজেক্টিভ আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইক আপনার খারাপ বলাটা কি লিড করতেছে, এই দেশে ভালো কিছু সম্ভব না, দ্যাট লিডস টু সাইকোলজিক্যাল যে আপনি তাকে বর্জন করতেছেন। আরেকটা হচ্ছে যে এই জিনিসগুলো না হইলে দেশ আগাবে না। দুইটার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। তো আপনি অবশ্যই সমালোচনা করেন, হাজারবার সমালোচনা করেন, বাট আমার সমালোচনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কী চান এখান থেকে। আপনি কি একটা পজিটিভ ড্রাইভ তৈরি করতে চান, নাকি আপনি পাবলিকলি আসলে বুঝাতে চান যে তুমি আসলেই বেজন্মা। ওইটা খুব মানে ম্যাটার করে, কারণ মানুষ আমার এক্সট্রিমে নিয়ে যায়। ও ইয়াহিয়া ভাই, আসিফ ভাই, আপনারা বলতেছেন দেশকে নিয়ে খারাপ কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, আপনারা তো মনে হয় সমস্যা আছে বা সামনে নির্বাচনে দাঁড়াবেন। বিষয়টা না, আপনি আপনার বাচ্চাকেও কিন্তু আপনি মেন্টরিং করেন বাবা মা হিসেবে, বাট আপনি খুব কেয়ারফুল থাকেন যে আমার বাচ্চাটার যেন আমি আত্মবিশ্বাসটা নষ্ট না করে দিই। কারণ দিনের শেষে 18 কোটি বাঙালির মধ্যে প্র্যাকটিক্যালি কয়জন দেশের বাইরে যাইতে পারবে, সম্ভব না তো। কিন্তু যেই মানুষটা, 2টা এক্সাম্পল দিই যেটা আমার কাছে খুব গায়ে লাগে, একদম রিয়েল এক্সাম্পল। একটা ছেলে বাংলাদেশে, তার বাবা মা নিম্ন মধ্যবিত্ত, তেমন টাকা পয়সা নাই,
সে ইন্টারমিডিয়েট দিবে, ইন্টারমিডিয়েটের আগেই ছেলেটা ফ্রিল্যান্সিং করে 1 লাখের বেশি টাকা আয় করতে পারতেছে, যেখানে তার বাবার বেতন কখনো 25,000 ক্রস করে নাই। সে অলরেডি ব্যাগ গুছায় ফেলছে, তার বাবা মা জমি টমি বিক্রি করে ফেলছে, ইউরোপে পড়তে পাঠাবে ইন্টারমিডিয়েটের পরে 50 লাখ টাকা দিয়ে। কেন? কারণ ইউরোপে যদি বিশাল একটা স্টুডেন্ট লোন নিয়ে ওইখানে যদি অড জব করে যদি পড়ে, তাহলে তার জীবনটা ভালো। ছেলেটা কিন্তু এখনও মানে মোটামুটি মিড টিনেজে আছে, এবং সে অলরেডি কিন্তু 1 লাখ টাকা ফ্রিল্যান্সিংয়ে কামাই ফেলতেছে, এবং ফ্রিল্যান্সিং সে স্টার্ট করছে মাত্র 14 মাস। এবং সে বুঝতেই পারতেছে না যে তার জন্য এত টাকা খরচ করে ইউরোপের ইউনিভার্সিটিতে পড়া এবং অড জব করা ডাজেন্ট মেক মাচ সেন্স। তার জন্য এটা অনেক বেশি মেক সেন্স করে যে সে বাংলাদেশে সে একটা ইউনিভার্সিটিতে পড়ুক, পাশাপাশি ফ্রিল্যান্সিং করুক, পরে লাগলে সে মাস্টার্সে যাক, যেখানে সে স্কলারশিপে যেতে পারবে। কেন? কারণ তার বাবা মা, যে অলমোস্ট কখনোই ট্রাভেল করে নাই, ফুললি কনভিন্সড যে 30 বছর আগে তার যেই কাজিন ইউরোপে গেছে, দ্য ড্রিম ইজ ইন ইউরোপ, কারণ সে ইউরোপে পাউন্ডে আয় করবে। একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের প্রবাসীরা, পার্টিকুলার যারা মিডল ইস্টে যায়, সৌদি আরব এবং ইয়েতে, তাদের একটা বিশাল অংশ এখন জেলখানায় যাচ্ছে, অবৈধ প্রবাসী যাচ্ছে, এবং তাদের বাসার কাছে একটা জমি আছে যেখানে তার বাবা চাষ করত। সেই জমিতে সে কখনো চাষ করবে না, কিন্তু সে তার জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে সে মানে অস্বাভাবিক খারাপ একটা পরিবেশে গিয়ে সে সৌদি আরব, মালয়েশিয়া এসে কাজ করবে। এই যে ব্র্যান্ডিং বাংলাদেশ, এই জিনিসগুলোর জন্য ইম্পর্টেন্ট যে একটা মানুষ যে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতো এই দেশে, সে তার নিজেকে কন্টিনিউয়াসলি বলতে থাকে যে তুমি ভুল দেশে আসো, ভুল দেশে আসো, ভুল দেশে আসো, এবং এটা যে এফেক্ট করে তার লাইফকে, অথচ সে সিম্পলি তার দেশে একটা ভালো কিছু করতে পারতো। সবাই তো ভাই, আপনি হয়তো এখন সিলিকন ভ্যালিতে থাকতে পারবেন, আপনি হয়তো পৃথিবীর যে কোনো দেশে গিয়ে পার মান্থে আপনি অনেক আয় করতে পারবেন, ওই স্কিল সেট আপনার আছে, কিন্তু আপনি যখন কন্টিনিউয়াসলি খারাপ কথা দেশকে নিয়ে বলতেছেন, এই যে সবগুলা মানুষ, আপনিও একটা রোল মডেল, এদের সবাইকে আপনি যে বুঝাইতেছেন ভুল জন্ম আর মিসফিটের গল্প, এরা কিন্তু নেগেটিভলি এফেক্টেড হচ্ছে। দ্যাট ইজ হোয়াট, মানে যেটা আমাকে খুব বদার করে, যে দিনের শেষে কয়জন আর ইলেকশন করে বা কয়জন আর বিসিএসে চাকরি পায়, আর কয়জন আর ধরেন আপনার মতো বা আমার মতো আমরা আলহামদুলিল্লাহ একটা সচ্ছলতার জায়গায় আসছি, বাট বেশিরভাগ সিম্পল মানুষকে আমরা কি মেসেজটা দেই, এটা কিন্তু ম্যাটার করে। যে তোমার দেশে একটা ভালো কিছু হইতে পারে, তোমার শহরে একটা ভালো কিছু হইতে পারে, ওকে, এটা এক জিনিস। হ্যাঁ, তোমার শহর তাড়াতাড়ি ছাড়ো, তোমার শহরে তো কোনো ভবিষ্যৎ নাই, তোমার দেশে তো কোনো ভবিষ্যৎ নাই। 18 কোটি মানুষের মধ্যে কতজন প্র্যাকটিক্যালি বিদেশে যাওয়া সম্ভব একটা ভালো কিছু করার জন্য? সম্ভব না। সো দিজ আর দ্য থিংস দ্যাট বদার মি আ লট। মানে ধরেন একদম প্র্যাকটিক্যালভাবে বললে আমি মনে করি 18 কোটি মানুষের যদি 10 কোটি বিদেশে চলে যেতে পারে তাহলে খুবই ভালো হবে। আমাদের ইকোনমি হয়ে যাবে হাঙ্গেরির মতন, সাইজও ওরকম। 8 কোটি মানুষ নিয়ে আমরা চলবো, এটা মাচ ইজিয়ার ম্যাথ টু সলভ। মানে সরকারের জন্য তো এখন যখন ধরেন আমি আরও ডিপলি পলিসি থেকে শুরু করে আরও অনেকগুলা জিনিস ইনভলভ হচ্ছি, কাজ করি, বাংলাদেশ ব্যাংকের সাথে আমি অনেকগুলা মানে ডিরেক্টলি ইনভলভ, সরকারের ম্যাথটা আরও অনেক কঠিন, অনেক কঠিন। সরকার কেন মানে ট্যাক্স রাডারটা বাড়াতে চায়, কেন, কিভাবে চলে, কারণ তারও তো আয় লাগবে, সে চলবে, এবং এগুলো সব কিছুর সাথে আপনার অ্যাগ্রি করার দরকার নাই। বাট লাইক দ্যাটস অলসো লাইক সরকারও তো একটা বিজনেস, কোনো না কোনো ওয়েতে চলতেছে। আপনি যে ধরেন ইয়াং মানুষটার কথা বললেন যে জাস্ট এইচএসসি দিচ্ছে বা এ লেভেলস দিচ্ছে, সে তারপরে দেশের বাইরে চলে যেতে চায়, কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং করতো, চলেই যাবে হয়তো। মানে আমি আপনার সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে অনেক মানুষজনই চলে যাচ্ছে, এবং মানে সচ্ছল না, মানে মিডল আর্নিং ফ্যামিলি থেকেও চলে যাচ্ছে। দেখেন আমাদের দেশেরই উদাহরণের মধ্যে থেকে যদি ভাবি, ধরেন জায়েদ নেক্সট ভেঞ্চারের, ওর সাথে আমার পরিচয়ও যখন কলেজে পড়ে এরকম সময়, অলমোস্ট সেম টাইপ অফ স্টোরি। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে, মানে অসচ্ছল না, বাট ও তখন অলরেডি মানে নিজের মতন কাজ করে টাকা ইনকাম করতে পারতো যখন মানে কলেজে পড়ে এরকম সময়। ও ওর বাবা মা কিন্তু এটা ভাবে নাই, তারা কিন্তু বিদেশে চলে যায় নাই। জায়েদ অনেক সফল, মানে আমাদের জন্য মানে নেক্সট ভেঞ্চার ওয়ান অফ দ্য ভেরি গুড এক্সাম্পল হাউ মানে গুড এ কোম্পানি কুড বি। একটা ইয়াং মানে 25-26 বছরের একটা ছেলে একটা বিজনেসকে, এবং ওর ভাই, আমি গালিবের কথা বলবো, ওর বয়স মাত্র 21-22, দুই ভাই মিলে একটা কত বড় বিজনেস তৈরি করতে পারে, 350 মানুষ এখন। দেখেন ওরা যদি বিদেশে হতো,
ওরাও অনেক বড় হয়তো হতে পারতো। আবার আরেকটা ব্যাপারও দেখতে হবে যে বাংলাদেশে থাকার কারণে তারা কিন্তু 350 মানুষের একটা টিম তৈরি করে ফেলতে পারছে। আমেরিকাতে কিন্তু 350 মানুষ হায়ার করা অনেক কঠিন হয়তো হতো, এত পরিমাণ লোক বলি নাই। ওরা কিন্তু পারফেক্ট একটা এক্সাম্পল যে বাংলাদেশ কিভাবে একটা মানে গুড জায়গা হতে পারে কোম্পানি তৈরি করার জন্য। আপনি দেখেন, যদি আমার কোম্পানি WP ডেভেলপারের কথা আমরা ভাবি, যে লাস্ট 5 বছরে আমরা 30 জন মানুষ থেকে 130 জনে গেছি। মানে এটাকে আমি যেমন একদম টেকনিক্যাল দিক থেকে সিগনিফিক্যান্ট গ্রোথ মনে করি, কারণ আমার তো সবই প্রোগ্রামার লাগে, আমার ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগে। এটা আমি এত কই পাইলাম? এটা আমি দুনিয়ার কোন জায়গায় পাইতাম? মানে এটাতে কিন্তু আমাদের মানে দেশের কারণে পার্টিকুলার আমি মনে করি যে এই গ্রোথটা ভালো হয়েছে। মানে অনেক নেগেটিভ আছে, আমি শিওর, লাইক একটা বড় পোর্শন হয়তো নেগেটিভ ঠিকভাবে হয় নাই, কিন্তু দেখেন আমাদের সরকারের ডিজিটালাইজেশন একটা ফোকাস তো ছিল। সেটার যাই হোক না কেন, সরকার তো অন্য অনেক মডেল বের করতে পারতো, অন্য অনেক সেক্টরকে ফোকাস করতে পারতো, তা কিন্তু করে নাই। আইটিকে ফোকাস মনে করছে, মানে ডিজিটালাইজেশন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এটার কারণে কি হয়েছে, সরকার লার্নিং আর্নিং প্রজেক্ট ছিল, অনেক অনেক বিভিন্ন ট্রেনিং, হ্যাঁ প্রচুর ফ্রিল্যান্সার আছে। এই ফ্রিল্যান্সারদের একটা বড় অংশ গুড প্রোগ্রামার হয় নাই। কিন্তু ভাই, আমি নিজে কোম্পানি রান করতেছি, 2010 সালে আমার একটা ওয়ার্ডপ্রেস প্রোগ্রামারের জন্য জব বিজ্ঞপ্তি দিলে আমি যে কয়টা মানে সিভি পাইতাম, যে কয়টা অ্যাপ্লিকেশন হইতো, তার মাঝে থেকে আমি হায়ারেবল মানুষজন যা পাইতাম 2020-22-এ এসে এখন তো এটা অনেক ইজি হয়ে গেছে। আমি একদম নিজে সিগনিফিকেন্টলি দেখতে পারি, হ্যাঁ যেটা হয় নাই, আমি অনেক ভালো প্রোগ্রামার অনেক পাইতেছি না, কিন্তু স্টার্ট লেভেলের প্রোগ্রামার তো শুরু হয়েছে। দ্যাটস অ্যান হিন্ট যে এই টাইপের সিচুয়েশান আজ থেকে 10 বা 15 বছর আগে ভিয়েতনাম এক্সপিরিয়েন্স করছে, 20 বছর আগে হয়তো ইন্ডিয়া এক্সপিরিয়েন্স করছে। তারা কিন্তু সেটাকে কাজে লাগাই বড় বড় কোম্পানি তৈরি করতে পারছে। মানে আপনি তো রিসোর্স ছাড়া কোনো দিন বড় হবেন না। আমি যদি এখন ভালো প্রোগ্রামার না পাই, আমার যেমন এখন PHP বা বাকি ডেভেলপার ছাড়া আমার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার লাগে, আমার রিঅ্যাক্ট ইঞ্জিনিয়ার লাগে, এগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি। মানে জায়েদের যা দরকার, জায়েদ কিন্তু এটা পাচ্ছে। আমাদের এখানে আরও সিগনিফিক্যান্ট বড় কোম্পানি যাদের আছে, তারা কিন্তু মানে রিসোর্স হায়ার করতে পারতেছে। এখনও আমাদের চ্যালেঞ্জ আছে, ইনর্মাস চ্যালেঞ্জ আছে। আমি হয়তো এখন মানে মিডিল ম্যানেজমেন্ট পাচ্ছি না, আমি হয়তো মানে এনাফ পরিমাণ মানে সিগনিফিক্যান্ট গুড লিডার পাচ্ছি না, বা মানে এটা আরও অনেকের ধরেন আরও অনেক প্রবলেম। আমি যেমন দেখি যে এটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে, মাচ ফাস্টার ইমপ্রুভ হচ্ছে, এবং এই ইমপ্রুভমেন্টটাও কিন্তু আমাদের অনেককে করতে হবে। মানে আমরা চাইলে মানে কেমন রকমভাবে, আমি ধরেন শুধুমাত্র প্রোগ্রামার বা স্টার্ট লেভেলের আইটি প্রফেশনালদেরকে দেখতেছি তা না, মানে মিডিল ম্যানেজমেন্ট, গুড ম্যানেজার একটা দেশ বা ইকোসিস্টেমের গ্রোথে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ওইটাতেও কিন্তু আমি একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট দেখতেছি, যেটা ঘটতেছে বা ঘটতেছে না, যেটাতে আমাদেরকে যারা বিজনেস ওনার, এন্টারপ্রেনার, লিডার, তাদেরকে করতে হবে। মানে আমি প্রবলেমের এইসব জিনিস নিয়ে কথা বলতে চাই। মানে আপনি যদি নিজেকে একটা এন্টারপ্রেনার, উদ্যোক্তা মনে করেন, তাহলে কিন্তু আপনার ডেফিনেশনই হলো যে আপনি প্রবলেম দেখবেন, আপনি প্রবলেম নিয়ে কথা বলবেন, বাট আপনি প্রবলেমকে গালি দিবেন না, আপনি প্রবলেম সলভ করবেন। এবং আপনি প্রবলেম সলভ করবেন বলেই কিন্তু আপনি একজন উদ্যোক্তা, আপনি একজন এন্টারপ্রেনার। তো এই জায়গাতে আমি ওই ভূমিকা দেখতে চাই। আমি অবশ্যই প্রবলেম আছে, 100টা প্রবলেম আছে, দুনিয়ার বাকি যে কারোর চেয়ে প্রবলেম বেশি আছে, আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বাট এই প্রবলেম সলভ না করে আমি কখনো দেশকে গালি দিতে পারি না। আমি যদি আমার ভূমিকাটা পালন না করি, তাহলে আমি দেশকে সব প্রবলেম বলতে পারি না। আমার দেখার দৃষ্টিভঙ্গি হলো এটা। গ্রেট, এই জায়গাটা আমি পুরোপুরি আপনার সাথে অ্যাগ্রি করি। আমরা যদি একটু ডিফারেন্ট ডাইমেনশনে যাই পডকাস্ট শেষ হওয়ার আগে, বিকজ আপনাকে যেহেতু আমরা পাইছি, সো এই জিনিসটা আমার জেনুইনলি জানতে চাই। বাংলাদেশের স্টার্ট আপে আপনি খুবই অল্প কয়েকজন মানুষ যে খুব শুরু থেকে স্টার্ট আপ ইকোসিস্টেমে হেভিলি ইনভলভড, এবং আপনি নিজেও অলমোস্ট 50+ স্টার্ট আপে আপনি ইনভেস্ট করছেন, কম হোক বেশি হোক। সো আপনি একদম রিয়েল টাইম আপনি দেখছেন, এবং এখন আপনি পলিসিতেও কন্ট্রিবিউট করেন স্টার্ট আপের। আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমটা কি আসলে গত 10 বছরে পার্টিকুলারলি যতটুকু ইমপ্রুভ করা উচিত ছিল তা কি হয়েছে? যদি না হয়, সেক্ষেত্রে আসলে আমাদের গ্যাপটা কোথায়? মানে এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই অপটিমিস্টিকভাবে দেয়া আমার জন্য খুবই কঠিন। কারণ হলো মানে লাস্ট 12-13টা বছরে 2012 সাল থেকে স্পেশালি একদম প্র্যাকটিক্যালি ইনভেস্ট করা শুরু করা, আর ইকোসিস্টেম নিয়ে তারও আগে থেকে কথা বলা,
এই টাইমে আমি হেভিলি ইনভেস্টেড ইন স্টার্ট আপ। আই এম নট টকিং অনলি অ্যাবাউট মানি, ইন টার্মস অফ মাই ফোকাস, ইন টার্মস অফ লাইক হাউ মাই ডেইজ আর স্ট্রাকচার্ড। তো কারণ আমার এখানে অলওয়েজই অনেক মনে হয়েছে যে আমাদের অনেক অপরচুনিটি আছে এবং আমাদের ইয়াং ফাউন্ডারদের নিজের কোম্পানি নিজে তৈরি করার চেষ্টা করা ছাড়া দেশ সব প্রবলেম তার জন্য সলভ করে দিবে না। আমি মনে করি না যে স্টার্ট আপ মানে হলো প্রবলেম সলভ করা। আমি মনে করি না একটা এন্টারপ্রেনার মানে গ্রো করা, ছোট একটা জিনিস বানা অনেক বড় হওয়া। ইটস অল অ্যাবাউট লাইক ডুইং গুড বিজনেস, ডুইং এ পজিটিভ বিজনেস। সমস্যাটা হলো যে আমাদের এখানে স্টার্ট আপ এবং ফাউন্ডাররা এই ডেফিনেশনগুলো রং বুঝছে প্রথম থেকেই। তারা বুঝছে স্টার্ট আপ মানে হলো গ্রোথ, স্টার্ট আপ মানে হলো একটা ইম্পসিবল গ্রোথ, এবং ফাউন্ডার্স বা স্টার্ট আপ মানে হলো সে নর্মাল কিছু করতেই পারবে না। আপনি যদি এটা ব্রিক অ্যান্ড মর্টাল দোকান দেন, এটা কোনো দিনই স্টার্ট আপ হইতেই পারবে না। স্টার্ট আপ ফার্স্ট মানে হিডেন ক্রাইটেরিয়া হলো এটা অলাভজনক হইতেই হবে, আপনার অন্যের কাছ থেকে টাকা নিতেই হবে, এবং আপনি একটা নেগেটিভ ইকোনমিতে থাকতে হবে। তারপরে এটাকে আপনি একটা হাইপ তৈরি করতে হবে, হাইপ তৈরি করে এটাকে একটা মানে ইন্টারেস্টিং নাম্বারে নিয়ে যেতে হবে। ভাই এই কথাটা তোমার কে বুঝাইছে? তুমি যার কাছ থেকে ডেফিনেশন শিখছো, শুনছো, সে জীবনে বিজনেস করছে, তার টাকা তার নিজের না তার বাপের, আর এই টাকা সে অ্যাকচুয়ালি কয়জনরে দিতে পারে? সে যদি নিজে একটা বিজনেস করতো তাহলে একটা কমন জিনিস বুঝতে হবে যে টাকা যেখানে ঢোকে টাকা সেখান থেকে বেরো হইতে হয়। মানে সিলিকন ভ্যালিতে যদি এটা ঘটে থাকে এটা তাদেরও মিস্টেক। টাকায় দেখো সিলিকন ভ্যালিতেও কিন্তু সিলিকন বাস্ট হয়েছে, কারণ হলো তারা ইনসিগনিফিকেন্ট বিজনেসকে, যেটা ইউনিট ইকোনমিক্সে পজিটিভ না, সেটাকে তারা ইনর্মাস স্কেল করে ফেলছে। মানে ভেবে দেখার চেষ্টা করি, আমি কোনো বিজনেসকে ইন্ডিকেট করতেছি না, এমন কোনো একটা বিজনেস যে তার পার্টিকুলার একটা ট্রানজ্যাকশানে 10টা টাকা লস করে, জাস্ট 10টা টাকা লস করে। এখন সে এটা যদি হলো দিনে 100টা করে, তাহলে তার দিনে লস কত? 1000 টাকা। সে যদি এটা দিনে 1 লাখ করে, তাহলে তার দিনে লস কত? 10 লাখ টাকা। তো তুমি তোমার বিজনেস মডেল তো ফিক্স করতেই হবে। তুমি এই যে কথাবার্তাগুলো হয়তো আমরা বলে ফেলছি, শিখাই ফেলছি, এটাই হয়তো আমাদের পার্টের একটা মিস্টেক। এই জায়গাতে রিয়েলি স্টার্ট আপ বলে যা হওয়া উচিত ছিল, তাতে যে মেসেজটা যাওয়া উচিত ছিল, সামহাও এটা আমি দেখি আমার মিস্টেক। আমি যেহেতু এই ইকোসিস্টেমের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এটা আমাদের মিস্টেক। আমরা এই জিনিসটাকে রাইট মেসেজ দিতে পারি নাই। আমাদের ফাউন্ডারদেরকে আমরা রাইটভাবে বার্ন রেট ব্যাপারটা গ্লোরিফাই করে ফেলছে একরকম, অনেক গ্লোরিফাই করে ফেলছে। এবং আমরা মেইন জিনিস যেটা বুঝাইতে ভুল করছি সেটা হলো আলটিমেটলি এটাতে নতুন একটা রকেট বানানোর দরকার নাই। তুমি একটা সিম্পল জিনিস যেটা বাংলাদেশে কাজ করে তুমি সেটাও সুন্দর করে করতে পারতা, কিন্তু তুমি যদি এটাকে সাস্টেনেবল না করতে পারো, তুমি যদি এটাকে লাভজনক না করতে পারো, অন্যের কাছ থেকে টাকা নিয়ে মানে অলওয়েজ, এখন তো অন্যের কাছে টাকা নেওয়া ব্যাপারটাও হয়ে গেছে, এটাও ডান। এখন হলো অলওয়েজ লুকিং ফর এ বিগার শার্ক। মানে অমুকের কাছ থেকে এই ভ্যালুয়েশনে 10 লাখ টাকা নিছো, তারপরে তারে বেচছো আরেকজন কারোর কাছে, বেচে সেখানে 1 কোটি টাকা নিছো, তারপর তারেও বেচছো আরেকজন কারোর কাছ থেকে 10 কোটি টাকা নিছো। এই তো লেভেল, এইটা তো অনেক দূর যাবে না। মানে আলটিমেটলি তোমার যদি বিজনেস মডেল ঠিক না হয়, এটা তুমি কতদিন করবা? পাবলিক সেন্টিমেন্টে একটা বড় জিনিস একটা তো হচ্ছে কি যে ফরেন ইনভেস্টাররা আরও ডিসকারেজড হবে এভাবে চলতে থাকলে। আরেকটা হচ্ছে ইভেন পাবলিকও কিন্তু আস্তে আস্তে এটাকে MLM কোম্পানির মতো মিলাই ফেলবে। কেন আমি বলতেছি, আই ওয়ন্ট নেম আ পার্টিকুলার কোম্পানি, বাট একটা অ্যাগ্রিটেক স্টার্ট আপ যখন দেখলো যে সে বাইরের ফাউন্ডারদের কাছে বাইরের শার্ক পাচ্ছে না, বাইরের ইনভেস্টার পাচ্ছে না, তখন সে ক্রাউড ফান্ডিং স্টার্ট করলো। ক্রাউড ফান্ডিং স্টার্ট করে সে ইনভেস্টারের যে বার্ন রেট বোঝানোর চেষ্টা করে, ওইটারে সে পাবলিককে বোঝানোর চেষ্টা করতেছে বার্ন রেটের জাস্টিফিকেশন। পাবলিক তো ক্রাউড ফান্ডিংয়ের জাস্টিফিকেশনে কোনো দিন যাবে না, কিন্তু সেইটা মানতে রাজি না। অ্যান্ড সো পাবলিক আস্তে আস্তে তো খেপতেছে যে আমার টাকা কই, কমিটমেন্টের সাথে কমিটমেন্ট নাই। সো তখন কিন্তু পাবলিক সেন্টিমেন্টে একটা পর্যায়ে পাবলিক যেহেতু অনেক ওয়ার্ড অনেক ল্যাঙ্গুয়েজ বোঝে না, পাবলিকের কাছে এটা হয়ে যাচ্ছে একটা তুমি তার একটা MLM কোম্পানির মতো। টাকা নিয়ে তুমি কি করছো, কেন করছো, কেন এরকম করছো, কেন এটা করছো? বিকজ সামটাইমস ক্রাউড ফান্ডিংয়ে যেই টাকাটা পাওয়া যায় তাদেরকে অ্যাজ এ ইনভেস্টার মানে গ্রুপে ঢোকানোটা খুব ভালো বুদ্ধি না, বিকজ সামটাইমস দে আর ভেরি আনম্যানেজেবল। রাইট, মানে ধরেন
ফান্ড মানুষের ব্যবসা শুরু করতে গেলে লাগবে, বাট সেই টাকাটা হ্যাঁ সে কার কাছ থেকে নিচ্ছে, সেটা কতটুকু বার্ডেন এটা তো বুঝতে হবে। আবার দেখেন প্রত্যেকটা কান্ট্রিতে, বাংলাদেশেও কিন্তু কোয়ালিফাইড ইনভেস্টর বলে কি বোঝায় এটা কিন্তু একটা ডেফিনেশন আছে, যে কারণে কিন্তু লিগালি মানে একজন কোয়ালিফাইড ইনভেস্টর ছাড়া বাকি রিস্কি জিনিসে বাকিদের ইনভেস্ট করার কথা না, লিগালি এটার রেস্ট্রিকশন আছে। যে মানে বাংলাদেশেও একটা ডেফিনেশন আছে, আমেরিকাতেও একটা ডেফিনেশন আছে, যে একটা হাউস হোল্ড বা একটা পার্সনের কতটুকু নেট ওর্থ থাকলে সে কোন জিনিসে ইনভেস্ট করতে পারবে, কোনটাতে গুড একটা ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার মতন সে কোয়ালিফাইড, এটা কিন্তু ডিফাইন্ড। আমাদের এখানে লগুলার হয়তো অনেক ইমপ্লিমেন্টেশন নাই, অনেক রকম কথাবার্তা হয়তো হয়। আমি ধরেন এখানে দুই রকমই দেখি, যে ধরেন ফাউন্ডারদের টাকা লাগবে, সেই টাকাটা সে দেশের মধ্যে থেকে রেজ করার চেষ্টা করলো, দেশের বাইরে থেকে রেজ করার চেষ্টা করলো, এটার ইম্প্যাক্টটা কী হবে এইটা সে কতটুকু বোঝে। সেকেন্ড থিং হলো ভাই, একটা কমন মেইন জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো টাকা যদি আপনি কারোর কাছ থেকে নেন, এই টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। তো আপনি যদি ওই টাকা দিয়ে বেশি টাকা না বানাইতে পারেন, মানুষ আপনার বিজনেসে ইনভেস্ট করবেটা কেন? মানে বিজনেসে ইনভেস্ট করা হালাল, বিজনেসে ইনভেস্ট করা হালাল একদম লাইক খুবই ক্লিয়ার জিনিস, কারণ এটাতে লাভ লোকসান দুই হতে পারে। লোকসানটা কি আপনি ভাবছেন? আমেরিকাতে যখন আমি সিলিকন ভ্যালির দিকে তাকাই, সেখানে অলওয়েজ বলে যে 80 to 90% বিজনেস ফেল করবে, 80 থেকে 90%, মানে 10টার মধ্যে 8-9টা। আর আমরা একটা ইকোসিস্টেম যারা কেবল গ্রো করতেছি, না এন্টারপ্রেনারশিপ আমাদের ইউনিভার্সিটিতে শেখায়, না বাবা মা ছোটোবেলা থেকে ছেলেপেলেরা বলে যে বড় হয়ে তোরে ব্যবসায়ী হইতে হবে, মুদির দোকানে বসায় ছোটোবেলা থেকে, এটা তো আর করে না, হয় বিসিএস পড়াতে চায় বা এখন তো বিদেশে পাঠাইতে চায়। তো এটা তো শিক্ষার কোনো জায়গা থেকে আসতেছে না। তাহলে আমাদের সাকসেস রেট মানে সিলিকন ভ্যালি, ইন্ডিয়া এসব জায়গার চেয়ে অনেক বেশি হবে তো এক্সপেক্টেড না। তাহলে তো আমাদের এখানে মানে রিস্ক আরও বেশি। এটা কি বুঝে আমরা শুরু করি? এগুলাই হয়তো আমাদের মেন ইনফরমেশনাল গ্যাপ। রাইট। আমার কাছে মনে হয় যে স্টার্ট আপ ইকোসিস্টেমে এটা আমি আপনার থেকে অনেক কম এক্সপিরিয়েন্সড, সো আপনি আমাকে মানে কারেক্ট মি ইফ আই এম রং। আমার কাছে মনে হয়েছে যে আমরাও বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে পার্টিসিপেট করে একটা ইয়ের মধ্যে ছিলাম, ভালো পজিশনে ছিলাম। আমি যতটুকু স্টার্ট আপ ইকোসিস্টেমে আমি যতটুকু অল্প কিছু ইনভেস্ট করছি বা নিজের স্টার্ট আপ রান করতেছি, আলহামদুলিল্লাহ ইজ গোয়িং ওয়েল ওভারঅল, কোনো ইনভেস্টার ছাড়া। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমে রাইট নাও সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে একটা পলিসিগত, আরেকটা হচ্ছে বেসিক মানে ইনভেস্টার এবং স্টার্ট আপের মধ্যে। সেটা হচ্ছে গিয়ে পলিসির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এক্সিট করা খুব ডিফিকাল্ট ইনভেস্টারের জন্য, যেটা ইনভেস্টারকে প্রচণ্ড রকম ডিসকারেজ করে। আর একদম বেসিক প্রসেসের প্রবলেমটা হচ্ছে ইকোসিস্টেমে মেন্টর নাই। যে আমি আজকে একটা বিজনেস স্টার্ট করলাম, আমি ফান্ড খুঁজতেছি, যে তাকে একটা মেন্টর ভ্যালিডেট করবে যে সে কি আসলে ইনভেস্টমেন্ট রেডি কিনা বিফোর সে আসলে শার্ক খুঁজতেছে। কারণ সে যদি একটা মেন্টরের অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে না যায়, তাহলে সে অনেক সময় সে ইনভেস্টমেন্টের নিয়ে আরও বিপদে ফেলবে নিজেকে এবং ইনভেস্টরকে। মানে একটা খুব ঝমকালো পিচ দিল, তারপরে ইনভেস্টমেন্ট নিয়ে নিল, সাথে সাথে সে যদি সে ইনভেস্টমেন্ট রেডি না হয়, সে তার জন্য এবং ইনভেস্টরের জন্য দুজনের জন্য একটা বিপদ নিয়ে আসবে, এবং তখন পুরো ইকোসিস্টেমটা সাফার করে যখন এরকম 100টা কেস হয়ে যায়। সো মেন্টর এখানে খুবই ইম্পর্ট্যান্ট, একটা মিসিং পাজল। কারণ আমাদের দেশের মধ্যে আপনি যে বলতে তো কোথাও সে শিখে নাই, তার কাছে জাস্ট মনে হয়েছে এটা একটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, এবং তার কাছে এখন মনে হয় তার একমাত্র প্রবলেম হচ্ছে ফান্ড, বাট সে বুঝে না যে ইনভেস্টমেন্ট রেডি না। এটা আপনার কাছে কি মনে হয়? মানে আমাদের হয়তো এই কনসেপ্টটাই এখন অনেক পপুলার হয় নাই। মানে আমি জাস্ট মেন্টরের কথা বলবো না, এখানে দুইটা টার্ম আছে কিন্তু, একটা হলো মেন্টর আর একটা হলো কোচ। দুইটাই কিন্তু দরকার। মানে কোচ ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট আমাকে যদি বলেন। মেন্টর তো গাইডলাইন দিতে পারে, বাট তাকে ট্র্যাকে রাখতে পারবে না। ট্র্যাকে রাখার জন্য তার কোচও দরকার। এই কনসেপ্টটা আমাদের এখানে হয়তো এখন অনেক পপুলার হয় নাই। মানে আমি লাইফে এখন যে অবস্থায় আছি, মানে আমি নিজেকে মোটেই সাকসেসফুল মনে করি না, এবং বাই নাম্বারসও নট সাকসেসফুল, বাট আমি গ্রো করতেছি, এটা শিওর। আমার এই গ্রোথের পেছনেও কিন্তু মেন্টর এবং কোচের খুবই বড় ভূমিকা আছে। আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু এ লট অফ পিপল। এবং দেখেন, মেন্টর বা কোচ অলওয়েজ যে আপনার চেয়ে বেশি জানা সিনিয়র মানুষ হতে হয়, এটা কিন্তু ঠিক জিনিস না। আমি লাইফে অনেক কিছু শিখছি, ইভেন বয়সে অনেক ইয়াং মানুষজনের কাছ থেকে। তো
মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। ধরেন ভেবে দেখার চেষ্টা করি যে কেউ একজন ধরেন একজন একটা ই-কমার্সই করবে, তার মেন্টর কিন্তু একটা ট্রেডিশনাল বিজনেসম্যানও হতে পারে যে ট্রেডিং বিজনেস করে। কারোর যদি এমন ব্যাপার হয় যে সে চায়না থেকে এনে কোনো কিছু বিক্রি করবে, এটাই তার ই-কমার্স, তার কিন্তু ট্রেডিং বিজনেস ট্রেডিশনালি যারা করছে এরকম একটা মেন্টর থাকা উচিত। তাহলে সে বিজনেসের ইনস অ্যান্ড আউট প্রবলেমগুলো আগেই জানতে পারতো। আবার তার কিন্তু একটা কোচও থাকা দরকার। ধরেন এইভাবে ভাবেন, আমি আমার টেকনিক্যাল জায়গা থেকেই যেটা বেশি দেখি যে আমাদের টেকনোলজিক্যাল বিজনেসগুলো বা আইটি বিজনেসগুলো দুই ধরনের মানুষ শুরু করে। এক হলো যে নিজে প্রোগ্রামার, আর এক হলো যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তার মানে কিন্তু তাদের এই দুই টাইপের ফাউন্ডারদেরই একটা করে গ্যাপ থাকেই, যে টেকনিক্যাল তার বিজনেস নলেজ নাই, যে বিজনেস সেন্ট্রিক বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার টেকনিক্যাল নলেজ নাই। তাদের যদি মানে গুড মেন্টর, গুড কোচ না থাকে যে অপর সাইডটা কমপ্লিমেন্ট করার মতন, তাহলে কিন্তু তাদের প্রবলেম হবে। মানে আপনি কিন্তু চাইলে একটা গুড কোফাউন্ডার, গুড পার্টনার অলওয়েজ খুঁজে পাবেন না। তার মানে কি গ্লোবালি সাকসেসফুল বিজনেস তৈরি হয় না? মানে আপনি যদি ইভেন মাইক্রোসফট, ফেসবুক যে কোনো কিছুর দিকে তাকান, মেইন বিজনেসটার হাল যে ধরে থাকছে সে কিন্তু সব বিষয়ে মাস্টার ছিল না, কিন্তু সে কিন্তু আরেকজন রাইট পারসনকে ব্রিং ইন করতে পারছে। মানে আমার যেমন এই $1 ট্রিলিয়ন কোচ বলে একটা বই খুবই পছন্দ, সোহাগ ভাইয়ের রিকমেন্ডেশনের কারণে। আলটিমেটলি কিন্তু কোচ খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জায়গাটাতে আপনার এই ভূমিকাটুকুর গ্যাপটুকু বোঝা, সিক আউট ফর হেল্প, মানে যেটা অনেকেই আমরা করি না। আবার এমন মানুষের হেল্প নেওয়া উচিত না, এমন মেন্টর আপনার নেওয়া যাবে না, যত শাইনি সে হোক না কেন, যার নাম ডাক আপনি ফেসবুকে ইউটিউবে যতই শোনেন না কেন, সেই বিজনেসটা নিজে করে নাই, সেই মডেলটা নিজে বুঝে না, তার কাছ থেকে আপনি অ্যাকচুয়ালি অনেক হেল্প পেয়ে যাবেন আপনার পার্টিকুলার বিজনেসে। এটা খুব হেল্পফুল না। মানে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে কেউ আপনার ইনভেস্টর, আপনাকে টাকা দিতে পারবে, বাট হি উইল নট বি এ গুড মেন্টর, কারণ সেই বিজনেসটা নিজে করে নাই। তো আমাদের ইকোসিস্টেমে আমি এই গ্যাপটাও অনেক দেখি। এমন মানুষজন কথা বলে যে কথা বলার জন্য কোয়ালিফাইড না, তো তার অ্যাডভাইস ভেরি রং অ্যাডভাইস হবে। কথাটা শুনতে খুব খারাপ লাগে, বাট আমি দেখছি যে একটা প্রোগ্রামে গেলাম, আমাকে ইনভাইট করছে, অ্যান্ড যে কথা বলতেছে, বিকজ আমি কিছু সময় স্টার্ট আপ কো-ফাউন্ডার হিসেবে বসছি, কিছু সময় ইনভেস্টরদের সাথে বসছি। মানে গত সপ্তাহে শুনছি যে ওই ফাউন্ডারের বিরুদ্ধে ইনভেস্টররা মামলা করার জন্য প্ল্যান করতেছে। তারপরের সপ্তাহে দেখি যে সে বেসিক্যালি অন্যদেরকে ট্রেনিং দিচ্ছে কীভাবে সে তার সাকসেসফুল কোম্পানি বানাইলো এবং অন্যরা কীভাবে বানাইতে পারে। বাট তার ইনভেস্টরদের খুব ভ্যালিড গ্রাউন্ড আছে, যে কারণ তারা মনে করে তারা যে টাকাটা ইনভেস্ট করছে সে টাকাটা খুব খুব বিশ্রীভাবে মিসইউজ হয়েছে। অ্যান্ড সেই আবার মনে করেন যে সর্ট অফ সবাইকে শেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু হচ্ছে, উইচ ইজ সর্ট অফ এত মানুষ না শিখাক, অল্প মানুষ শিখাক, বাট এমন মানুষ শিখাক যাদের ব্যাপারে সবাই অ্যাগ্রি করে যে সে নিজে জিনিসটা হাতে করছে। আপনি কি এটা কন্ট্রোল করতে পারবেন? মানে ধরেন কেউ একজন খুবই কম জানে কিন্তু সে জোরে কথা বলতে পারে, সে সোশ্যালি যে কথা বলতে পারে, সে তো অনেক মানুষকে কানেক্ট করে ফেলবে। আমি তাকে দোষ দিই না, সে তো পপুলার হতে চাইতে পারে। আমার টার্গেট হচ্ছে অডিয়েন্সকে সাবধান করা। রাইট, দ্যাটস দ্য অনলি থিং উই কুড ডু। মানে দেখেন, মিস ইনফরমেশন আছে, বাট আমার মনে হয় এই 2024 সালে যখন মানে ইনফরমেশন ইজ এ কমোডিটি এবং ইজ হেভিলি অ্যাভেলেবেল, যখন এআই আছে, আপনি তো চাইলেই যে কোনো বিষয় একটু ডিপ ড্রাইভ করতে পারেন। এবং দেখেন, আমি দেখি চারপাশে মোস্ট সাকসেসফুল মানুষজন যাদের অ্যাকচুয়ালি একটু রিসার্চ ক্যাপাসিটি আছে, যে একটু ডিপলি ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারে, তারাই এখন সবচেয়ে আগায় থাকে। এই দক্ষতা সবাইকে তৈরি করতেই হবে। এটা ইভেন পার্ট অফ কারিকুলাম হওয়া উচিত, যে কীভাবে ইনফরমেশন ফাইন্ড আউট করে, ইনফরমেশন ভ্যালিডেট করে। তো সে রাইট পারসনকে খোঁজা কিন্তু খুব কঠিন জিনিস না, যে এই সেক্টরে কে জানে কে বুঝে। হ্যাঁ, তাকে নয়েজ মানে অ্যাভয়েড করতে পারতে হবে, যে সোশ্যাল মিডিয়াতে অনেক বকবক করে, মানে সে নিজে এটাতে জানে কি না। মানে আমেরিকাতে একটা স্টাইল আছে যে কেউ ধরেন অনেক কথা বলে, সব কথা বলার পরে জিজ্ঞেস করে তুমি গাড়ি মডেল কোনটা চালাও, তো তুমি এত বড় কথা বলতেছো, তুমি এত সফল, গাড়ি তুমি কোনটা চালাও, তার উপরে বোঝা যাবে যে তুমি অনেক সফল কিনা। এটা মানে আমেরিকা একটা কমন প্রবণতা। তো আলটিমেটলি আপনি যদি অনেক সফল হন, সেটা তো আপনার কাজকর্মে দেখা যাবে আপনি কোন জায়গা থেকে সফল, আপনাকে সেটা দিয়ে জাজ করা উচিত। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনার সাথে একটা চমৎকার সময়
মানে পার করলাম। আমার অনেক কিছুই শেখার আছে অবশ্যই আপনার থেকে, অ্যান্ড আপনি অনেক কিছুই খুবই ভালো করছেন। এবং আই জেনুইনলি দোয়া করি যেন এই বেসিসের ডিরেক্টর এইটার মাধ্যমে এবং আপনার সব কাজের মাধ্যমে আপনি আসলে আমাদের ওভারঅল পলিসি এবং ইকোসিস্টেমে সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করেন। অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য এত হঠাৎ করে। একই সাথে দেখেন দেশটা আমাদের, মানে আপনি যেখানে খুশি চলে যান, স্টিল আমি বাংলাদেশি। আমি আমার বাচ্চাদেরকেও এটা বলার চেষ্টা করি। আমার একটা বাচ্চার জন্ম আমেরিকাতে হয়েছে, ওকে ইন্টারেস্টিংভাবে আমেরিকাতেও মানে পেডিটিশিয়ান থেকে শুরু করে বাকিরা বলছে যে তুমি আমেরিকান, বাট তোমার ফার্স্ট আইডেন্টিটি হলো ইউ আর বাংলাদেশি, ইট নেভার গোয়িং টু চেঞ্জ। আমি আমার বাচ্চাকেও সেমই একই জিনিস বলার চেষ্টা করি। দেশের প্রবলেম আছে, সবাই থাকবেই, কিন্তু তুমি দেশকে হেট করতে পারবা না। তুমি দেশকে নিয়ে প্রাউড হও। হ্যাঁ, তোমার যদি প্রাউড হওয়ার রিজন কম থাকে, ক্রিয়েট আনাদার রিজন। বাংলাদেশকে আমরা সবাই মিলে ভালোবেসে আমাদের লাইফ টাইমে যদি 2টা প্রবলেম সলভ করে মরতে পারি, আমার মনে হয় এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং দেখেন আমি এক্সট্রিমলি লাকি, আমি এক্সট্রিমলি প্রিভিলেজ। আমি যেভাবে নিজেকে দেখি, আমি যদি দেশে এই ভূমিকাটুকু না রাখি, মানে আমি প্রিভিলেজ হওয়ার লাভটা কী হলো? আমার বাবা মা আমাকে ভালো স্কুলে পড়াইছে, ভালো কলেজে পাঠাইছে, আমি নর্ডেম কলেজে পড়ছি। আমি খুবই লাকি ইন বিজনেস, ইন এ লট অফ থিংস, ইন ইনভেস্টমেন্ট। মানে অনেক আনলাকি ব্যাপারও ঘটছে, বাট লাইফের এখন যে পজিশন ছিল, আমি যতটুকু লাকি, আমি যদি 5টা মানুষকে ইন্সপায়ার করতে পারি, আমি যদি সরকারকে 2-একটা নয়েজের মাঝে একটা মেসেজ ক্লিয়ারলি দিতে পারি, এটুকুই কি আমার ভূমিকা না? এবং আমি শিওর যে আরও অনেক মানুষ আগ্রহী হবে, আরও অনেক মানুষ দেশকে ভালো করার চেষ্টা করবে। মানে আমাদের এই ভূমিকাটাই হয়তো বাংলাদেশকে চেঞ্জ করতে পারে। একদিনে চেঞ্জ হবে না, বাট আমাদের লাইফ টাইমে হয়তো আমরা অনেক চেঞ্জ দেখে মরতে পারবো। এটাই হয়তো লাস্ট এক্সপেকটেশন। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস আ লট। থ্যাংকস আ লট।